এত রাতে তুমি এখানে এসেছো, এটা আঙ্কেল আন্টি কানে গেলে বকবে তো তোমাকে। ধুর, বাপি আর আম্মু ঘুমালে ভূমিকম্প হলেও টের পায় না। এখন কফি খাবো, তারপর তোমার কাছে তোমার বিছানায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। জেরিনের এই কথা শুনে মুখ থেকে কফি ফুস করে বেরিয়ে গেল। ভীষণ পেয়ে গেল। কাশতে কাশতে বললাম, মানে কি এসবে জেরিন? যা শুনেছ ঠিকই শুনেছ। পাগল হয়ে গেছো নাকি? আমার রুমে ঢুকতে পারবে না একদম। কফি খেয়ে সোজা তোমার রুমে চলে যাও, তারপর ঘুমিয়ে যাও। যাব না। কি করবা? কি করবা? কি ব্যাপার, তুমি গায়েভাবে ধাক্কা দিচ্ছ কেন? দিয়েছি, 100 বার দেব। কি করবা তুমি? রাত দুপুরে কি ভূতে পেলে তোমাকে? না, ভূতে না, জিনে পেয়েছি। বুঝেছি, তোমার আসলে কি কি? কিছু না। কেউ জানলে খারাপ ভাববে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই। আমি হলাম জাইন, রিক্সাওয়ালা। অবাক হতেও পারেন, তবুও বলি, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর একমাত্র ছোট বোনকে নিয়ে এই জীবনযুদ্ধে টিকে আছি। যার দরুন নিজের পড়াশোনা ও বোনকে মানুষ করা এবং আমার খাওয়া থাকা সব কিছুই আমাকেই করতে হয়। ভালো ছাত্র হয়, উপবৃত্তির টাকায় পড়াশোনা খরচ চলে, কিন্তু পেট চলে না। তাই স্কুলের পর বিভিন্ন কাজ করে পেট চালায় দুই ভাই বোন। বোনটা খুব ছোট, বয়স 7 বছর। মিরপুর বস্তির এক কোণে তাঁবু খাটিয়ে থাকার মতো একটা জায়গা ওখানকার এক চাচা করে দিয়েছিল বাবা মারা যাওয়ার পর। তারা খুব ভালো বন্ধু ছিল। সেই সুবাদে তিনি একমাত্র গার্জিয়ান আমার। আমি বাইরে এলে ওই বাড়িতে বোনটাকে রেখে আসি। স্কুল পাশ করে এখন কলেজে ভর্তি হয়েছে। শুধু রিক্সা নয়, সময়ে প্রক্রিয়াময় বিভিন্ন পেশার কাজ করে। দিনমজুর বললেও ক্ষতি নেই। জীবন সংগ্রাম কতটা কঠিন তা ছোটবেলা থেকে শিখে এসেছি। সেদিন রিক্সা চালিয়ে একটু দেরি হয়ে যায় কলেজে যেতে, তাই নাফিস ওইভাবে বলেছিল। আরও নানান ধরনের যে উপাধিগুলো আমার উপর প্রদান করলো, তাতে বিন্দুমাত্র অপমানিত বোধ করিনি। কেন জানেন? কারণ এই অনুভূতিটা এখন একটু নেই। থাকলে হয়তো অনেক আগে না খেয়ে মরতে হতো। একজন কত কি বলে তাতে কিছুই মনে করি না। আমার যে আমাকেই খুঁজে নিতে হয়, কেউ এসে খাইয়ে দেয় না। উপরে বসে যিনি সব কলকাঠি নাড়েন, তিনি পথ দেখান, আর আমি সেই মতো ব্যবস্থা করতেই নিত্যদিনের মতো যাত্রা করি। আজ সকালে 60 টাকা ইনকাম করেছি, তাই এখন সময় হয়েছে বাড়ির পাশে রিক্সাটা জমা দিয়ে কলেজে আসার। বোনের জন্য কয়টা চকলেট কিনে নিতে হবে, না হলে কেঁদে আমার কোলেই ঘুমিয়ে যাবে। আপন বলতে ওই আমার সব। খুব ভালোবাসি আমার ছোট বোনটাকে। কলেজে যাবার মতো তেমন ভালো কোনো জামাও নেই। গতকাল এক লোককে রিক্সায় উঠেছিলাম, শীতের সময়। খালি গায়ে কাঁপছিলাম দেখে একটা জামা আর চাদর কিনে দিয়েছিল। সেদিন অনেক কেঁদেছিলাম। ওই স্যারকে এখনও কোথাও দেখলে খুব যত্ন আর সম্মান করে রিক্সায় তুলি। খুশি হয়ে কিছু বকশিসও দেয়। খুব ভালো মানুষ উনি। সেই জামাটা পরে কলেজে যাই, যদিও পুরনো হয়ে গেছে, তবু এটাই সম্বল। পরিচয় পেয়ে কি খারাপ লাগছে? খারাপ লাগলে কিছুই করার নেই। আল্লাহ সবাইকে সব কিছু দেন না, হয়তো সময় বিশেষ কোনো মিরাকেল ঘটে। চলুন এবার পরের কাহিনীতে যাই। এদিকে নাফিসা ক্লাসে ঢুকে সবাইকে আমার ব্যাপারটা খুলে বলল। দু একজন ছাড়া সবাই হাসি তামাশা করলো আমাকে নিয়ে। জেরিনের বাধা সত্ত্বেও নাফিসা খুব মজা নিল। আমি ক্লাসে ঢুকতেই সবাই মিলে একসাথে বলতে শুরু করলো, এই দেখ দেখ, আমাদের রিস্কাওয়ালা এসেছে। কি মামা, যাবা নাকি? সালা দিন মজুর। এই শ্রমিক, আজ কত কামাইছিস? কথাগুলো খুব হাসি তামাশা করে বলতে থাকলো। আমি ছলছল চোখ নিয়ে সবার দিকে চোখ বলে মাথা নিচু করে শেষ বেঞ্চে এসে বসে পড়লাম। বুকের ভেতরটা খুব যন্ত্রণা অনুভব করছে। ভাবছি এই ধনী দুলালিরা কি পড়াশোনা শিখছে? হতে পারি দিনমজুর, তাই বলে কি কোনো মূল্য নেই সমাজে? আমার মতো আরও হাজারো দিনমজুর আছে, তাদেরকে কি এরা মূল্য দিচ্ছে? লজ্জা পাইনি, কিন্তু কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। শুধু বারবার একটা কথাই বলতে ইচ্ছে করছে, আমার জায়গায় একবার নিজেকে বসে দেখো, জীবন কতটা কঠিন। সবার এই খোঁচানি কথাগুলো কানে বাজছে। দু এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বইয়ের উপর। নাফিসে খুব হাসি আসছে আমাকে এভাবে সবার কাছে তুলে ধরতে পেরে, কিন্তু কারো উপর রাগ হচ্ছে না। ওরা আমারই বন্ধু, একই ক্লাসে পড়ি। হঠাৎ সবাইকে থামিয়ে দিল জেরিন। আশ্চর্য, কি শুরু করেছিস সবাই? একটা মানুষ কিভাবে কেন অপমান করছিস? উহুলে বাবালে, দেখ দেখ, মাদার তেরেজার নাতনি কি বলে। তোর খুব কষ্ট হচ্ছে নাকি রে? কেন হবে না বল, সেও তো আমাদেরই একজন নাকি? তাহলে এত খারাপ ইমপ্রেশন কেন ওর জন্য? ও রিক্সা চালায়, এজন্য কেউ মানুষ নয়? ওকে নিয়ে আর কেউ একটা কথাও বলবি না। নাফিসা, তুই নিজেকে যতটা জমিদার ভাবিস, আসলে তোর পরিবার কেমন তা আমার বোঝা হয়ে গেছে। আর কখনো আমার সামনে কাউকে কিচ্ছু বলার আগে 10 বার ভাববি, আর নিজের পজিশনটাও ভেবে নিবি। আর বাকি যারা আছো, তোমরা মানুষকে মূল্যায়ন করতে শেখো,
কাউকে অপমান করার আগে ভেবে দেখো সেই অপমান তোমাদের করলে কতটা কষ্ট লাগতে পারে। জেরিন এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল এবং আরও দু একজন তাকে সাপোর্ট করলো, কিন্তু মন থেকে অনেকেই মানতে রাজি হলো না। এরই মধ্যে ক্লাস টিচার চলে এলে সবাই যার যার জায়গায় বসে পড়লো। ক্লাস শেষ হলে জেরিন আমার দিকে এগিয়ে আসছে আর আমি ক্লাস থেকে বের হতে লাগলাম। জাইন, এই জাইন। জি, আপনি আমার নাম জানলেন কি করে? প্রেজেন্টের সময় জেনেছি। ও, কিছু বলবেন? সবার পক্ষ থেকে আমি সরি বলছি। ওরা যা করেছে তা মোটেও ঠিক হয়নি। আপনি কেন সরি বলছেন? আর আমি কিছু মনে করিনি। যেটা বলেছি সেটা তো মিথ্যা নয়। মিথ্যা না হলেও সবার একটা আত্মমর্যাদা আছে। কোনো কাজই ছোট করে দেখা উচিত নয়। আর যারা এসবকে ছোট করে দেখে তারা কোনোভাবেই সমাজে থাকার যোগ্য না। থাক, বাদ দেন এসব, আমি যাই এখন। কি ব্যাপার, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলবা। না না, এটা মানায় না আমার সাথে। খুব মানায়, আমরা তো বন্ধু তাই না? আর আপনি নয়, তুমি করে বলবা। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা, আমি তোমার ভালো একটা বন্ধু হব। বন্ধু হবে তো আমার? আমি বস্তিতে থাকা একটা ছেলে যে কখনো ভালো একটা জামা পরিনি, তারপরও দিনমজুর, এমন ছেলের সাথে কথা বলতেই ঘৃণা করে, আর এই মেয়ে বন্ধু হতে চাচ্ছেন? সত্যি আমি অবাক হয়ে গেলাম জেরিনের এমন আচরণে। ভাবলাম মেয়েটার মাঝে আসল শিক্ষা আছে, কিন্তু বিষয়টা কেমন জানি লাগছে, তাই তখনই রাজি না হয়ে বললাম পরে জানাবো। জেরিনের থেকে বিদায় নিয়ে চলে এলাম রিক্সা নিতে। সারাটা বিকেল যা ইনকাম হবে তা দিয়ে দুজন মানুষ খেতে পারবো। আমি কখনো আধ পেটা বা না খেয়েও আমার ছোট বোনকে খাইয়েছি, তাই জলদি এসে রিক্সা নিয়ে বের হলাম। এখন কলেজ ছুটি হতে সবাই বের হয়েছে। মুখটা ডেকে নিয়ে কলেজের সামনে দাঁড়ালাম। ঘণ্টাখানেক পর আবার এসে এখানে এলাম। দেখি আমাদের এক স্যার, মাহিম স্যার, রিক্সার জন্য অপেক্ষা করছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, স্যার কোথাও যাবেন? উঠুন। এই তো 10 নাম্বার যাব। উঠে পড়ুন স্যার। তুমি এত অল্প বয়সে লেখাপড়া না করে রিক্সা চালাও কেন? তোমার বাবা কি করেন? আমি এতিম স্যার। ওহ আচ্ছা, আর আমি পড়াশোনাও করি। যাক ভালো। কোথায় পড়ো? আপনারই কলেজে। কি বলো তুমি? জি স্যার, আমি জাইন, প্রথম বর্ষের ছাত্র, বিজ্ঞান বিভাগের। গতকাল আপনি ক্লাসে যার পড়া নিয়েছিলেন। ও মাই গড, তোমার মেধা আছে অনেক, কিন্তু তোমার এমন অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তবে আমি কথা দিচ্ছি তোমার জন্য কিছু একটা করব। স্যার সব কিছু জেনে নিলেন আমার ব্যাপারে, আর নামার সময় একটু বাড়িয়ে টাকা দিলেন। আমি জোর করেও ফেরাতে পারলাম না। হাতে টাকা গুঁজে দিয়ে আরেকটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে বললেন সাবধানে কাজ করবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাকে ফিরতে হবে। রিক্সা জমা দিয়ে আর দিনের ভাড়াটা দিয়ে বাকি টাকা নিয়ে চাল ডাল কিনে বোনের জন্য কিছু চকলেট নিয়ে ঘুরে ঘুরে ফিরলাম। গিয়ে দেখি বোনটা আমার ঘুমিয়ে আছে। তখন বলল, আপু দেখ তোর ভাই এসেছে, তোর জন্য কত চকলেট আনছে, খাবি না? বোন আমার চোখ খুলে চকলেট আর আমাকে দেখে হাসি মুখে আমার কোলে সে জড়িয়ে ধরলো। ভাইয়া ভাইয়া তুমি আত্মো? আমি একটা চকলেট খুলে ওর মুখে দিলাম। ও খুশি মনে খাচ্ছে, আর আমার জামা খুলে রাখতে জামা ধরে টানছে। হয়তো বুঝতে পারছে ভাই কষ্ট করে এসেছে, একটু কাজ করে এগিয়ে দিলে ভাইয়ের কষ্ট কমবে। এটাই তো ভাই বোনের ভালোবাসা। ওকে বসে রেখে চুলায় ভাত রান্না করতে শুরু করলাম। পাশাপাশি বই নিয়ে পড়াগুলো দেখছি। প্রতিদিনের পড়াগুলো না করলে ভালো রেজাল্ট করতে পারবো না। যতই কষ্ট হোক না কেন, পড়াশোনা করতে হবে আমাকে। একদিন আমিও 10 জনের একজন হব। আমার বোনটাকে সুন্দর জামা কিনে দেবো, রেস্টুরেন্টে বসে সাহেবদের মতো খাবো, পেট ভরে একটু ভালো খাবার খেতে পারবো। আল্লাহ হয়তো আলোর মুখ দেখাবেন একদিন। ভাত রান্না হয়ে গেছে। বোনটা আমার খাবে বলে কান্না শুরু করেছে। ছোট মানুষ তো, সহ্য করতে পারে না, হয়তো তার ভাইয়ের মতোই। জলদি খাবার খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর নিজে খেলাম। বোনকে বুকে জড়িয়ে রাতের ঘুমে অচেতন হয়ে গেলাম। পরদিন ক্লাসে গেলাম। জেরিন দ্বিতীয় বেঞ্চে বসে আছে, দেখলাম। চুপ করে পাশ দিয়ে পেছন দিয়ে যেতে লাগলাম। তখন জেরিন আমার হাত ধরে পাশের সিটে আমাকে বসিয়ে দিল। এই প্রথম কোনো এক মেয়ের হাতে ছোঁয়া পেলাম। কেমন জানি কেঁপে উঠলাম। তাও সে এক মেয়ে নয়, কোনো এক বাবার আদরের রাজকন্যা। চুপ করে আসি দেখে জেরিন নিজে বলল, কি হলো, কথা বলো না কেন? এমনি। আজ তোমার সবকিছু আমাকে বলবে? আমি সবকিছু শুনতে চাই। কি বলবে তো? আমাদের কথা বলা দেখে বাকিরা সবাই খারাপ নজরে তাকাচ্ছে, বিশেষ করে নাফিসা। কোনোভাবে আমাকে সহ্য করতে পারছে না। কি জানি ওর কি ক্ষতি করে ফেলছি। আজ মাহিম স্যারের ক্লাস আছে। স্যার ক্লাসে এসে আমাকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছি। সবার উদ্দেশ্যে বললেন, আজ তোমাদের একজন সংগ্রামী মানুষের গল্প শোনাবো, শুনবে সবাই? জি স্যার, শুনবো। জন্মের পর থেকে যে বাবা মায়ের আদর ভালোবাসা খুব অল্প সময় পেয়েছে, তার কষ্টটা বুঝতে পারো তোমরা?
একটা এতিম বাচ্চার অসহায় অনুভব করতে পারো? জি স্যার, খুবই মর্মান্তিক। কে স্যার সেই লোক? বলছি, সে তার ছোট পিচ্চি একটা বোনটাকে নিয়ে থাকতো। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে দুবেলা খাবার জোগাড় করত। খেয়ে না খেয়ে কাটাতো, কিন্তু কখনো ভিক্ষা করেনি, কারো কাছে হাত পাতেনি। জীবন যুদ্ধে সে শক্তিশালী একজন যোদ্ধা। ওয়াও স্যার, তাহলে তো তিনি আসলেই অসাধারণ একজন মানুষ। এমন মানুষকে তো স্যালুট জানানো উচিত। সব থেকে আশ্চর্যজনক বিষয়টা কি জানো? এত পরিশ্রম করার পরেও সে নিজের পড়াশোনা চালিয়ে গেছে। মেধাবী ছাত্রদের অন্যতম একজন, যার দরুন সে এগিয়ে গেছে সাফল্যের দ্বার প্রান্তে। স্যার, ইনি কি কোনো ঐতিহাসিক কেউ? এমন মানুষও কি কেউ আছে এখনকার সময়? না, সে ঐতিহাসিক কেউ নয়। সে তোমাদের ক্লাসেরই ছাত্র, তোমাদের বন্ধু জাইন ওয়াসিদ। স্যারের কথা শুনে সবাই যে আগ্রহী শুনছিল, তারা সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। মনে হচ্ছিল তারা কোনো ইতিহাসের পাতায় ওঠানো কোনো মহাপুরুষ এবং গল্প শোনার অপেক্ষায় ছিল। কিন্তু আমার জীবনের গল্প স্যারের মুখে কতটা শোভা পেল বা বলাটা কতটুকু সার্থক হলো, তা হয়তো সবার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। হাতে গোনা দু একজন বাদে বাকিরা সবাই আমাকে নিয়ে যে এতদিন তিরস্কার করতো, তা হয়তো এখন আর নেই। এরপর স্যার আরও কিছু কথা বলল। সব কিছু শোনার পর সবার চোখে জলে ছলছল করছে, হয়তো মন ছুঁয়ে গেছে তাদের। তারপর জেরিন সহ অনেকে নিজের স্থান ছেড়ে দাঁড়ালো এবং আমার এমন পরিশ্রম করে সংগ্রাম করে বেঁচে থাকার সাহসিকতা ও ইমোশনালগুলো নিজের মতো করে হাততালি দিতে শুরু করলো। নিজেকে তখন খুব একা লাগছিল না, হয়তো সব বন্ধুদের ভিড়ে আমিও নিজেকে তাদের একজন ভাবতে লাগলাম। স্যার বললেন, আজ থেকে তোমরা ওর পোশাক চলাফেরা নিয়ে কুটক্ষ করবে না, বরং তাকে সব দিক দিয়ে গড়ে তুলবে তোমাদের মতো করে। স্যারের এই উপস্থাপনটা সবার কাছে ভালো লাগলো। তিনি লাইব্রেরিতে সকল টিচারদের সামনেও আমার কথাগুলো জানালেন। তাই সব টিচাররা আমাকে খুব স্নেহ ও ভালোবাসা এবং সবার থেকে অন্যভাবে দেখত। সেই অনুভূতিটা নয়, কারণ আমি করুণা ও সহানুভূতি নিয়ে বেঁচে থাকতে চাই না। কলেজের ছুটির সঙ্গে সঙ্গে জেরিন সহ অনেকে এসে আমাকে ঘিরে তুলল। কতদিনে বাজে ব্যবহারের জন্য সবাই স্বীয় দোষ অকপটে স্বীকার করে ক্ষমা চাইল এবং আমাকে টিকে থাকার জন্য উৎসাহ দিল। একসাথে অনেকগুলো বন্ধু পেলাম, তাদের বন্ধু সুলভ আচরণটা খুব ভালো লাগলো। সবশেষে জেরিন আমাকে নিয়ে বাইরে এলো। জাইন, তোমার সব কিছু আজ শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে, কিন্তু তার আগেই স্যার সবটা জানিয়ে দিল। আমরা হয়তো তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার যোগ্যও না। তুমি আসলেই খুব মহান একটা মানুষ, আর তোমার সাথে বন্ধু হয়ে একসাথে চলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। থামুন না, এভাবে বলছেন কেন? এভাবে বললে আমার খারাপ লাগবে। আমি অতটাও নই যতটা বলছেন। আমি সাধারণ কেউ। এটাই তোমার বড় গুণ, বুঝলে? আর হ্যাঁ, যদি একবার আপনি আপনি করো তবে কান টেনে ছিঁড়ে ফেলবো। তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। এবার খুশি তো? চলো ক্যান্টিনে যাই। ওখানে গিয়ে কি করব? ক্ষুধা লাগছে, খাবো, চলো। না, তুমি যাও, আমার ক্ষুধা লাগেনি। তুমি কি খেয়ে নাও। আরে আমি একা খাবো না বলেই তো তোমাকে সাথে নিয়ে যাব বললাম। দেখো, আমার ওখান থেকে খাবার মতো টাকা নেই, তাই ওখানে যাওয়ারও ইচ্ছে কখনো আসেনি। কিছু মনে করো না, তুমি যাও। আছি, আমি কি বলেছি তোমার থেকে খাবো? না, তুমি আমাকে বলনি। তাহলে আমি তো নিয়ে যাচ্ছি তোমার সাথে বসে খাবো বলে। না না, আমি খাবো না। যেদিন কেউ আমাকে অনেকগুলো টাকা বকশিশ দেবে, সেদিন আমার বোনের জন্য কিছু যদি কিনে নিয়ে টাকা থাকে, তবে আমিও কিছু খাবো আর তোমাকে বলবো। তোমার সাথে এখানে বসে খাবো। আর আমার ছোট বোনটা? না না, তুমি যাও, আর আমাকে কখনো খাবার জন্য কিছু বলো না প্লিজ। জেরিনের চোখ দুটো চকচক করে উঠলো জলে, কপাল ছেয়ে গেল তার। আমার কথায় বুঝতে পারলো হাজার চেষ্টা করেও খাবার কিনে দিতে আর খাওয়াতে সে ব্যর্থ হবে। তাই একটু রিকোয়েস্ট করলো আমার সাথে আমার বাসায় গিয়ে বোনটাকে দেখবে। অনেক রিকোয়েস্ট করলো। ওর মতো এমন একটা মেয়েকে আমি কী করে এই নোংরা পরিবেশে নিয়ে যাই সেটাই ভাবছি। বাসা বলতে তো একটাই তাঁবু, ওখানে পৌঁছতে কয়েকটা ময়লার খানা পার হতে হবে, তাতেও সুন্দর জুতা আর পা নোংরা হয়ে যাবে। তবুও জোর করলো আমাকে। অবশেষে সাথে নিয়ে গেলাম জেরিনকে। যেতে যেতে অনেক কথাই বললো জেরিন। ওর মনটা যে একদম পরিষ্কার, তার প্রতিটা কথা শুনেই স্পষ্ট বুঝে গেলাম। ওকে রিক্সার গ্যারেজটা দেখালাম, তারপর ও কিছু চকলেট আর নানান জিনিস কিনে নিল। আমি শত বাধা দিলেও আটকাতে পারিনি। আমার এসব পছন্দ হয় না কেন জানি। হয়তো সবাই সহানুভূতি নয় মন থেকে দেয়, তবুও মানতে কষ্ট হয় আমার। বস্তিতে ঢুকতেই জেরিন বলল, যাই, এখানে তুমি কি করে থাকো? তোমার বোনটা তো খুব ছোট, ওর তো অসুখ হয়ে যাবে। জন্ম থেকে এখানে আছি তো অভ্যাস হয়ে গেছে। তোমার তো অভ্যাস নেই, তাই খারাপ লাগছে, আর এই জন্যই তোমাকে নিষেধ করছি। একটুবার বাদলো আসল ঝামেলা।
ছোট চিপা রাস্তায় নোংরা পানি বেঁধে আছে, তার উপর কয়েকটা ইট দেওয়া, সেগুলো পার হবার জন্য। জেরিন এটা দেখে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি ও কি চাচ্ছে, তাই ওকে একটু দাঁড় করালাম। তারপর কোনায় কয়েকটা মোটা কাগজের কার্টুন ছিঁড়ে দিলাম। কোনো রকমে পার হতে পারলাম ওকে নিয়ে। তারপর আমার ছোট্ট ঘরটা সামনে এলাম। বোনটা আমার একটু পাশেই খেলছিল, আমাকে দেখে দৌড়ে এলো। ভাইয়া ভাইয়া তুমি আতো? আসছি, দেখ তোর সাথে কাকে দেখা করতে নিয়ে এসছি। জেরিনের দিকে এক পলক তাকিয়ে আছে, দেখছি ওকে ভালো করে, কারণ এখানে এত ভালো পোশাক পরতে কাউকে আগে কখনো দেখেনিও। খুব আগ্রহ নিয়ে দেখছে। তারপর বলল, ভাইয়া ওকে, চাচুর পাতায় টিবিল এই মেয়েটা, এটা কি ও? হয়তো চাচার বাসায় টিভিতে কোনো নায়িকাকে দেখেছিল, তাই ভাবছে মনে হয় সে। ছোট মানুষের ভাবনা যা হয় আর কি। না রে, ওর নাম জেরিন, আমার সাথে পড়ে। এত কিছু না বুঝলেও এতটুকু বুঝেছে সে আমার পরিচিত। জেরিন ওর দিকে তাকিয়ে দেখছে। তারপর হাত থেকে ব্যাগগুলো নামিয়ে ওকে কোলে নিতে গেলে আমি বাধা দিলাম। ওর সুন্দর জামাটা নষ্ট হয়ে যাবে সেজন্য, কারণ বোনটা আমার মাটিতে খেলছিল, শরীরে ধুলাবালি লেগে আছে। কিন্তু জেরিন ওসবে তোয়াক্কা না করে কোলে তুলে নিল। বোনটাও আমার ওর কোলে গিয়ে একদম চুপ করে আছে, এমনিতে কারো কোলে যেতে চায় না। জেরিন বলল, তোমার নাম কি আপু? ফাতেমা। তোমার নাম কি? ছেড়ি, তুমি খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর লাগে তোমার কথাগুলো। আমার ভাইয়া বলে আমি ভালো। সুন্দর কথাটা বলতে পারে না, তাই ভালো বলল। তুমি চকলেট খাবে? চকলেট? একটা হাসি ফুটে ওঠে ওর মুখে, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে পারমিশনের জন্য। তারপর ব্যাগ থেকে কিছু দামি চকলেট বের করে দিল জেরিন। চকলেট পেয়ে খুব খুশি ফাতেমা। জেরিন ওকে কোলে নিয়ে কয়েকটা চুমু খেলো। আমি অবাক হয়ে গেলাম। জেরিনের চোখে মুখে কোনো বিরক্তির ছাপ অবধি নেই, এতটা মিশুকো। প্রায় 30-40 মিনিট আমার বোনের সাথে সময় কাটিয়ে ওর কাছে ব্যাগগুলো বুঝিয়ে দিয়ে যখন জেরিন বের হলো, তখনও পুরোপুরি অবাক হয়ে গেছে। পুরো বস্তির সবাই আমার ঘরের সামনে জেরিনকে দেখতে জড়ো হয়ে গেছে, কারণ সবাই অবাক এরকম একটা ফুটফুটে সুন্দরী মেয়ে কিনা এমন পরিবেশে এসছে। তারপর সবাইকে পরিচয় করিয়ে দিয়ে জেরিনকে নিয়ে চলে এলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিক্সা নিয়ে বের হয়ে জেরিনকে উঠিয়ে চললাম ওর বাসার দিকে। তারপর ওকে বললাম রিক্সা চালাতে চালাতে, আমি কখনো ভাবিনি তোমার মতো কি একজন ওখানে গিয়ে এতটা স্বস্তিতে আমার বোনের সাথে মানিয়ে নিতে পারবে। কি যে বলো তুমি, আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তোমার বোনটা খুব মিষ্টি, একটু যত্নের অভাব, কারণ মা না থাকলে এমন যত্ন কেই বা করবে বলো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি কিন্তু মাঝে মাঝে আসবো ওকে দেখতে। তোমার মা বাবা জানলে তোমাকে খুব বকবে। না, মোটেই না, তারা শুনলে আরো খুশি হবে। শোনো না, একটা কথা বলবো। কি কথা বলো? বলছি যে সারাদিনে কত টাকা ইনকাম হয়? সবসময় তো চালাতে পারি না, তবু মোটামুটি 250 থেকে 300 টাকা হয়, যদি রাতে কিছু সময় চালাই। আজ বিকেলে ফাঁকা গেল তো আমার জন্য, আমি যদি এই টাকাটা তোমাকে দিই, তুমি কি রাগ করবে? অবশ্যই করব। আমি তোমার থেকে টাকা কেন নেব? আরে আমার জন্যই তো হয়নি, তাই। না না, তবুও নিব না। এখন থেকে 2 ঘন্টা চালালে যা হবে তাতেই যথেষ্ট। জেরিন চুপ করে থেকে আবার বলল, আচ্ছা, এভাবে কষ্ট না করে তুমি তো একটা কাজ করতে পারো। যেমন কোনো রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করলে তাতে টাকাও হবে, খাবারও হবে, আর তোমার বোনটাও তো বড় হচ্ছে, তাই না? কে দিবে এমন চাকরি? আচ্ছা দেখি আমি কিছু করতে পারি কিনা। আর তুমি তো ভালো ছাত্র, কয়েকটা টিউশনি করালে তো আরো ভালো হবে, তাহলে এত কষ্ট করতে হবে না। চেনে না জানে না আমাকে কি হুট করে টিউশনি দিয়ে, তার জন্য তো রেফারেন্স টেনে কথা তুলবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তোমাকে এত ভাবতে হবে না, যা করার আমিই করব। তোমার ফোনও তো নেই, যোগাযোগ করব। দেখি কি করা যায়। এত কিছু করতে হবে না, আমি এমনিতে অনেক খুশি তোমার উপর। জেরিনের বাসার সামনে এসে মাথা ঘুরে গেছে আমার। এত বড় অট্টালিকা, বাপরে! জমকালোভাবে সাজানো বাড়িটা। এত বড় বাড়ির মেয়ে আজ বস্তির নোংরা পরিবেশে ছিল, সেটা জানলে তো আমাকে পিটাবে মনে হয়। রিক্সা থেকে নেমে জেরিন একটা 500 টাকা নোট ঘুষে দিল আমার পকেটে। টাকাটা বের করে বললাম, আমার কাছে খুচরো নেই, তুমি খুচরো করে টাকাটা দাও। খুচরো হবে না, ওটা তুমি রেখে দাও। না না, এটা আমি নিতে পারবো না। নিতেই হবে। বেশি কথা বললে সোজা বাসায় টেনে নিয়ে গিয়ে বাবিকে বলে দেবো, কিন্তু তুমি বুঝবা মজা। ভয় আমার গলা শুকিয়ে গেছে। চুপচাপ ওর কথা মেনে নিলাম। ও মুচকি এসে চলে গেল, আমিও চলে এলাম। 3 দিন পর কলেজে এসে ক্লাসে ঢুকতে দেখি কেউ নেই, সব ফাঁকা। বুঝলাম না কেউ আসেনি কেন। একজন এসে বলল সবাই কমন রুমে আছে, ওখানে যেতে। আমিও গেলাম ওখানে। ভেতরে ঢুকতেই সবাই একসাথে চিল্লিয়ে বলল,
হ্যাপি বার্থডে। আজ আমার জন্মদিন, অথচ আমারই মনে নেই। অস্বাভাবিক কিছু নয়, কারণ গরিবদের সব দিনই সমান। নুন আনতে যার পান্তা ফোড়ায় তার আবার জন্মদিন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ওরা কি করে জানলো? তখন জেরিন এগিয়ে এসে বলল, হ্যাপি বার্থডে। খুশির থেকে অবাকটা বেশি হয়েছি। অবাক হবার কিছুই নেই, তুমি আমাদের সবার বন্ধু, এতটুকু তো করতেই পারি। কিন্তু এটা ভেবো না যে সারপ্রাইজটা শুধু এতটুকুই, তোমার জন্মদিনের গিফটও আছে। মানে? আমরা সবাই মিলে তোমার জন্য কিছু গিফট এনেছি। কি গিফট? জেরিন সহ সবাই এসে বড় একটা বক্স ধরিয়ে দিল, মোটামুটি ভারী। ভেতরে কি আছে কিছুই বুঝতে পারছি না। এরপর কেক কাটার পালা। জেরিন আমার হাত ধরে কেক কাটতে শুরু করলো। দ্বিতীয়বার জেরিনের হাতে ছোঁয়া পেলাম। একটা অজানা ভালো লাগার অনুভূতি বিদ্যুতের গতিতে সমস্ত শরীরে বয়ে গেল। হাতটা সত্যিই খুব নরম ছিল। সবাই মিলে আমার জন্মদিনটা এভাবে আয়োজন করবে, এত মজা করবে, এটা আমার কাছে স্বপ্ন ছাড়ার কিছুই নয়। তবুও তা বাস্তবে রূপ নিল। তারপর কলেজ শেষে জেরিন আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, বলো। সবার গিফট নিলে আর আমার গিফট নিলে না। সবাই মিলেই তো দিলে, আর কি? সেটা তো সবার পক্ষ থেকে, কিন্তু আমি পার্সোনাল ভাবে দেব তো। কি দিবা আবার? তোমার জন্য খুব সামান্য একটা গিফট, এটা নাও। এটা তো মোবাইল, এটা নিয়ে আমি কি করব? তোমার সাথে যোগাযোগ করার জন্য বুদ্ধুরাম। কিন্তু কোনো কিন্তু না, একদম বেশি বুঝবে না, যা বলছি চুপচাপ মেনে নাও। রাতে বাসায় এসে ফাতেমাকে সামনে বসে গিফট বক্সটা খুললাম। ফাতেমা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বক্সটা খোলার পর আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। কয়েকটা শার্ট প্যান্ট গেঞ্জি আমার জন্য এবং ফাতেমার জন্য, কিছু খাবারের প্যাকেটও আছে। আমার বুঝতে অসুবিধা হলো না যে এসব জেরিনের কাজ, কারণ সবগুলো পারফেক্ট সাইজের। নতুন জামা পেয়ে ফাতেমা খুব খুশি হলো। সে আমাকে জিজ্ঞেস না করেই পরলো না। ভাইয়া কালকে ঈদ, এত নতুন জামা কে দিল? না রে বোন, আমার কিছু বন্ধু দিয়েছে। সেদিন চাপট এসেছিল, ও দিয়েছে। খুব ভালো জামা, আমাকে পরিয়েও দাও না ভাইয়া। ফাতেমাকে একটা জামা পরিয়ে দিলাম। ও খুশিতে নাচছে। কখনো এমন জামা তো পরেনি, তাই খুশির সীমাটা একটু বেশি। সব গিফটগুলো গুছিয়ে রাখছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। হ্যালো। কি মিস্টার, কি করা হচ্ছে শুনি? গিফটগুলো দেখছিলাম আর ফাতেমাকে জামা পরিয়ে দিলাম। পছন্দ হয়েছে সব? ফাতেমা খুব খুশি হয়েছে। কিন্তু আমার জন্য এত কিছু করলে কেন? কেন, এর উত্তর হয়তো জেরিনের নিজেরও জানা নেই। কেন এসব করছে? হয়তো বন্ধুত্ব, নয়তো তার থেকেও বেশি কিছু, অথবা সহানুভূতি, নয়তো বা অন্য কিছু। কোনোটাই সঠিক করে বলতে পারে না। এভাবেই কাটতে থাকে কিছুদিন। জেরিনের সাথে আমার ঘনিষ্ঠতা দিন দিন বাড়তেই থাকে। তবে আমি তাকে খুব ভালো একটা বন্ধু ভাবতে শুরু করলাম। কারণ কোনো কিছুর বিনিময়ে বা পাবার আশা নিয়ে সে আমার জন্য এত কিছু করছে না। ওর মন মানসিকতা সম্পর্কে যতই জানছি ততই অবাক হচ্ছি। আসলে দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনও সুন্দর। কদিন পর মাহিম স্যার আমাকে ডেকে পাঠালেন। শোনো জাইন, জি স্যার। টিউশনি করাতে পারবে না? সেটা তো পারবো, কিন্তু স্যার আমার কাছে কে দেবে টিউশনি করাতে? আমার একজন পরিচিত অভিভাবক আছেন, ওনার ছোট দুটো বাচ্চা আছে। ছোটটা 4th শ্রেণীতে আর বড়টা হয়তো একটু বড় হবে। ওদের জন্য ভালো একটা টিচার খুঁজতে কাল আমাকে জানিয়েছিল, বেশ ভালো পারিশ্রমিকও দিবে। তখন তোমার কথা মনে পড়লো। এখানে টিউশনি করালে তোমার হয়তো আর রিক্সা চালানো লাগবে না, এমনকি খুব ভালো করেই চলতে পারবে। তারপর আরো 2-1টা টিউশনি তখন নিজেই জোগাড় করতে পারবে। আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি আজ বিকালে ওখানে যাবে, আর আমি ওনাকে কল করে জানিয়ে দিব, কেমন? ধন্যবাদ স্যার, চিরকৃতজ্ঞ থাকবো। তোমার জন্য কিছু করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আচ্ছা, আসো, আর আমাকে জানিও। আচ্ছা স্যার। কলেজ থেকে বের হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে এগিয়ে চলছি। ফাতেমাকে দুপুরে খেয়ে ঘুম পাড়িয়ে তারপর বের হলাম সে ঠিকানা মতো। বাসার সামনে গিয়ে দাঁড়িয়েছি, কাউকে দেখতে পারছি না। দাঁড়ানো মনে হয় নেই। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ একটা রিক্সা এসে দাঁড়ালো ওই বাসার সামনে। আমি পেছন করে তাকাতে অবাক হয়ে গেলাম। জেরিন এখানে কি করছে? জেরিন রিক্সা থেকে নেমে আমাকে দেখেও অবাক হয়ে গেছে। জাইন, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমি তো এসেছিলাম এই বাসায় নাকি একজন টিউটর লাগবে, মাইম স্যার বলে পাঠালো, তাই আসছি। কিন্তু তুমি এখানে কি করছো? জেরিন আমার কথা শুনে মুসকে মুসকে হাসছে চুপ করেই। তারপর বলল, চলো ভিতরে যাই, তারপর বলবো। ততক্ষণে দারুণ এসে গেট খুলে দিয়ে জেরিনকে আপামনি বলে সালাম দিল। বুঝলাম পরিচিত, কিন্তু এ বাড়ির সাথে তার সম্পর্ক কি সেটা মেলাতে পারছি না। ভেতরে গেলে একজন মধ্যবয়সী লোক এলেন। সাথে সাথে জেরিন তাকে ইশারা দিল, কিন্তু আমি তার ইশারা দেখে বুঝলাম না। আমাকে সোফায় বসতে দিল। জেরিন সেই লোকটাকে রুমে নিয়ে গেল। কিছু সময় পর লোকটা এসে বলল, তুমি তাহলে জাইন? জি।
মাইম স্যারকে বলেছিলাম একটা ভালো ছেলে দরকার। আসলে আমার দুটো মেয়ে, বড় মেয়ে ক্লাস 8 আর ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। তো তুমি পারবে তো ওদেরকে পড়াতে? যে আমার কোনো সমস্যা হবে না। সপ্তাহে কয়দিন পড়াতে হবে? তুমি যদি 3-4 দিন বা 6 দিন পারো সেভাবেই তোমার পারিশ্রমিক পাবে। এসব নিয়ে ভাবতে হবে না, মাইম স্যার আমাকে বলেছে সব। আচ্ছা, আমি 6 দিন পড়াবো। কখন পড়াতে হবে? বিকাল এসে তুমি পড়াবে। আচ্ছা, ঠিক আছে। উনি ভেতরে চলে গেলেন। আমি বসে আছি আর ভাবছি জেরিন কেন এখানে, আর এই লোকটাই তার কি হয়। তারপর জেরিন সহ আমার স্টুডেন্টরা এলো। জেরিন ওদের সাথে আমার পরিচয় করে দিল। কিছু কথাবার্তা বলে আমি বিদায় নিয়ে চলে এলাম। কাল থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে আমার। রাতে জেরিন কল দিল। মাস্টার সাহেব কি করছেন? ভাবনায় ডুবেছিলাম। কিসের তো ভাবনা এখন? কাল থেকে পড়াবে আর তোমাকে কষ্ট করতে হবে না। কিন্তু তুমি এখানে কি করছিলে? ওদের সাথে তোমার সম্পর্ক কি? ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি। যাদেরকে তুমি পড়াবে ওরা আমার কাজিন, খালাতো বোন হয় আমার। খালুকে আমি বলে দিয়েছি তোমার কথা, বুঝলে হাদারাম? ও, তাই বলো। আর হ্যাঁ, দুজনকে পড়ানোর জন্য তোমাকে 8,000 টাকা দেবে। ঈদের সময় বোনাসও পাবে, টেনশন করো না। আমার খালু খুব ভালো মানুষ, আর বোন দুটো ভীষণ মিশুকে। ইয়াল্লাহ, এত টাকা কেন? এত টাকা দিয়ে আমি কি করব? আজকাল তো টিউশনি এমনি, ভালো করে পড়ালে ভালো টাকা পাবে। আর হ্যাঁ, পরশু শুক্রবার বিকেলে ঘুরতে যাব, ফাতেমাকেও নিয়ে আসবে। কোথায় যাবে? যেখানে মন চায় সেখানে। এত প্রশ্ন কেন করো তুমি? নাক ফাটিয়ে দেবো কিন্তু। আচ্ছা, আর প্রশ্ন করব না। কিন্তু এখন কি খাবে? আলু ভর্তা করেছি আর ডাল। আচ্ছা, খেয়ে ঘুমিয়ে যাও, কাল সকালে ক্লাসে দেখা হবে। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও খেয়ে। একটা কথা বলবো চাই? বলো। আহ, না থাক, পরে কখনো বলবো। কি কথা বলো না? না, উপযুক্ত সময় এলে তখন বলবো। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। শুক্রবার বিকেলে জেরিনের গাড়ি নিয়ে সোজা আমার বস্তির সামনে এলো। তারপর কল দিয়ে ফাতেমাকে নিয়ে আসতে বললো। ফাতেমা খুব খুশি হয়ে নতুন জামা পরে আমার হাত ধরে আসছে। আমি জেরিনের সামনে নতুন জামা পরে একটু লজ্জায় বোধ করছি। পুরোনো জামা পরার মাঝে কেন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু আমার পুরোনো জামা তো আর লোক সমাজে চলে না। জেরিন আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে তোমাকে চাই। আর ফাতেমা কত কিউট একটা মেয়ে, এখন বোঝা যাচ্ছে। সবই তো তোমার জন্য হয়েছে। চিরকৃতজ্ঞ থাকবো আমরা দুজন তোমার কাছে। প্লিজ চাই, এভাবে বলো না। ফাতেমাকে আমার কোলে দাও। জেরিন ফাতেমাকে কোলে তুলে চুমু খাচ্ছে, কিন্তু ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে। ওর চোখে আজ কেমন যেন অন্য কিছু দেখতে পারছি, কিন্তু সে চোখের ভাষা হয়তো আমার বোধগম্যের বাইরে। ফাতেমা জেরিনকে চুমু দিল, তারপর গাড়িতে উঠে চললাম। জেরিন আর আমার মাঝে ফাতেমা বসে আছে। ফাতেমার গাড়ির উপর দিয়ে একটা হাত রেখেছে জেরিন। একটিবার ফাতেমাকে কোলের উপর বসে জেরিন সরে এসে বসলো আমার খুব পাশে। জেরিনের হাতটা আমার হাতের উপর রেখে সামনে তাকিয়ে রইল। আমি কিংকর্তব্য বিমুখ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। একটু পর জেরিন আমার দিকে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখো আমাকে? মতলব কি তোমার? এখনো তাকিয়ে আছো কেন? আর এটা কি, আমার হাত ধরলে কেন? আমি কখন হাত ধরলাম? জাইন, এটা কিন্তু একদম ঠিক না। আমি জেরিনের এমন কথা শুনে আকাশ থেকে মাটিতে তুলে যাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না। ওর এক্সপ্রেশনটা খুব দৃঢ় হয়ে আছে। ও কি মজা করে বলছে নাকি সত্যি রেগে আছে তা বোঝা মুশকিল। বাধ্য হয়ে এবারও হাতটা ধরলাম। সাথে সাথেই জেরিন অন্যদিকে তাকিয়ে মুচকে হাসছে। আমি অবুঝ বাচ্চাদের মতো হাতটা শক্ত করে ধরে থাকলাম। জেরিনে হঠাৎ এমন রেগে যাওয়া, পরক্ষণে হাসি দেওয়ার কোনো মানেই খুঁজে পেলাম না। হয়তো আমার মতো ছেলের এসব না বোঝাই ভালো, কারণ বাস্তব জীবন অনেক কঠিন। ঘোরাঘুরি শেষে জেরিন আমাকে বলল, জাইন, একটা কথা বলবো, তুমি কিভাবে নেবে আমি জানি না। কি কথা শুনি আগে? বলছি যে ফাতেমা তো বড় হচ্ছে, ওর দেখাশোনার জন্য একজনকে তো খুব দরকার। এই বয়সে ওকে সুন্দর করে গড়ে তোলাটা খুব জরুরি। মানে তুমি কি আমাকে বিয়ে করার কথা বলছো নাকি? আরে দূর, বিয়ে করার কথা বলছি না। বলছি যে ফাতেমাকে যদি আমার বাসায় নিয়ে যাই, ও আমার কাছে থাকবে, ওর কোনো সমস্যা হবে না কখনো। পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমার বাবা মা শুনলে কখনো রাজি হবে না। দেখো, আজ অব্দি তুমি যা করেছো তার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা জানি না। আমাকে ঋণই করো না। জাইন, ঋণের কথা কেন বলছো? একটা কথা মনে রেখো, আমি যাই করেছি তোমার জন্য করিনি, সব আমার নিজের জন্য করেছি। নিজের জন্য মানে? মানে না না, কিছু না, এটাই ফাইনাল। আমি আজই আব্বুর সাথে কথা বলবো। এখন চলো, বাসায় রেখে আসি তোমাকে।
আচ্ছা ফাতেমা তোমার কাছে চলে গেলে আমি একা হয়ে যাব তো, ওকে ছাড়া থাকবো কি করে? বিয়ে করে বউ নিয়ে থেকো, চলো এখন। মানে জেরিনের কিছু কিছু কথা আমার বোঝার সাধ্য নেই, তবে সহজ সরল মনটা যতই হুটাটি রেগে আগুন হয়ে যাক না কেন খুব মিষ্টি লাগে। দিন দিন কেন জানি ওর সব কিছুই ভালো লাগে। আগে কখনো কারো প্রতি এতটা আকর্ষণ হতো না, এখন কেন হচ্ছে সেটাও জানি না। জেরিন আমাদের এগিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। রাতে ওর বাবা এলো। বাপি, ও বাপি, কফি খাবে? আমি বানিয়ে আনি। বাইরে থেকে তো খেয়ে এসেছি, সেটা বড় কথা নয়। আমার পাগলি মেয়েটার কিছু একটা প্রয়োজন, সেটা কি জলদি বলে ফেলো তো মামুনি। না মানে এমনি কিছু না তো। জানি জানি, সামান্য কিছু হলে আমার মেয়ে সরাসরি বলে, কিন্তু নিশ্চয় দামি কিছু লাগবে, তাই এত বাহানা। কি বললে? আমি বাহানা করি? না না মামুনি, কে বলে এসব? তুমি বলো কি লাগবে। আমার একটা বন্ধু আছে, নাম জাইন। ও এতিম, একটা পিচ্চি বোনও আছে ওর। এখন আমি চাই ফাতেমাকে আমার বাসায় রেখে ভরণ পোষণের সব দায়িত্ব নিতে। ও আচ্ছা, এই ব্যাপার। বাপি, তোমার তো টাকা পয়সার অভাব নেই, ইচ্ছে করলে 10 পরিবার স্বাবলম্বী করতে পারবে। প্লিজ বাপি, ওই ছোট্ট মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে না হয় রাজি হয়ে যাও। আমার তো ছোট কোনো ভাই বোনও নেই, ওকে আমার ছোট বোনের মতো মানুষ করব, বলো না বাপি। তোমার মানসিকতা একদম তোমার মায়ের মতোই হয়েছে। তুমি যা করছো তার জন্য আমার মনটা খুব খুশি আর গর্ব হচ্ছে, কিন্তু এখন যা বললে তার জন্য আমি বেশ খুশি মামুনি। তুমি ওকে নিয়ে এসো। আমার এত বড় বাড়িতে কোনো মানুষ নেই। তোমার আম্মুও চাইতো তোমার আরেকটা ভাই বোন আসুক, কিন্তু তোমার জন্মের সময় অপারেশন করতে গিয়ে সে সুযোগটাও হারিয়ে গেছে। আমার কোনো সমস্যা নেই, তুমি কাল ওদেরকে আসতে বলো, আমি সন্ধ্যায় বাসায় থাকবো। আমার লক্ষ্মী বাপিটা। জেরিন সবকিছু ঠিক করে আমাকে কল করে জানালো। সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগছে। অন্তত আমার বোনের কথা ভেবে সব মেনে নিলাম। আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো বোনটাকে আমার থেকে দূরে রাখতে হতো না। মায়ের শেষ কথাগুলো আজ খুব মনে পড়ছে। মরার আগে 13 দিন খুব অসুস্থ ছিল মা, বিছানা থেকে উঠতে পারিনি। কে এক অসুখ হলো বলতে পারি না, কত ডাক্তারের কাছে গেলাম কে ভালো করে বলতে পারলো না। তখন যদি আমার টাকা থাকতো হয়তো ভালো চিকিৎসা পেলে আমার জন্মদাত্রী মা আজও বেঁচে থাকতো। শুধু মরার আগে বলল, জাইন রে, তোর বাজানের কাছে যাওনের সময় হয়ে গেছে রে বাপ। তোর বোনটারে দেখা রাখিস আর আমারে ক্ষমা কইরা দিস। মায়ের হাতটা ধরেছিলাম। তখন মায়ের মুখ থেকে অবিরাম রক্তস্রোত বয়ে যাচ্ছিল। হয়তো আমার শেষ কথাটা মা শুনতে পারেনি। বোনটা তখন কিছুই বুঝতো না। কয়েক মাস বয়স তখন ওর, বুকের দুধ খেত। কতটা কষ্ট করেছি ওর জন্য সেটা আমি জানি। আজ জেরিনের রসুলায় যদি ওর ভবিষ্যৎ ভালো হয় তবে আমি অনেক খুশি। ফাতেমাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। ততক্ষণে আমার দু চোখ চেপে অশ্রুর বন্যা বয়ে গেছে। পরদিন সকাল সকাল গিয়ে জেরিনকে খুঁজেছি। পরদিন সকালে গিয়েই জেরিনকে খুঁজেছি। কোথায় গেল জেরিন? কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলতে পারলো না। হঠাৎ তখন জেরিনের ফোন এলো। হ্যালো মিস্টার, কোথায় আপনি? ক্লাসে নাকি? তোমাকে খুঁজছি। কোথায় তুমি? এই তো আসছি, একটু কাজ ছিল। আজ ক্লাস করব না, তুমি বের হও ক্লাস থেকে, কাজ আছে। কি কাজ যার জন্য ক্লাস বাদ দিতে হবে? বের হলেই বুঝবে। আচ্ছা গেটের সামনে থাকছি, এসো তুমি। ওকে। টেনশন নিয়ে বাইরে এলাম। কি জানি আবার কোন ফোন দিয়ে আসছে মেয়েটা। একটিবার গাড়ি থেকে নামলো জেরিন। সুন্দর একটা কালো জামা পরেছে আজ। ফর্সা টুকটুকে শরীরে কালো জামায় খুব সুন্দরী লাগছে জেরিনকে। না, এভাবে আর তাকানো যাবে না। জেরিন বুঝতে পারলে অনেক খারাপ ভাববে আমাকে। কি ব্যাপার, এত সাজুগুজু করে কই যাবে? দেখো, আমি একটুও সাজুগুজু করি না, যা দেখছো সবটাই ন্যাচারাল। সেটা তো আমিও জানি। যাই হোক, এখন বলো কি কাজ? ফাতেমাকে নিতে হবে তো, ওর জন্য অনেক শপিং করতে হবে, চলো, সময় কম। মানে কি? মানে কিছু না, তুমি আসবে নাকি থাকবে? আচ্ছা চলো। একটা শপিং মল থেকে ফাতেমার জন্য যাবতীয় কিছু জিনিস কিনে নিল জেরিন। আমি অবাক হয়ে শুধু দেখছি। এসব জিনিসপত্র আমি আগে কখনো দেখিনি। কত সব বাহারি জামা, কসমেটিক্স, আরও নানান ধরনের খেলনাপাতি। অবশেষে কেনাকাটা শেষ করে ফাতেমাকে নিয়ে গেল জেরিন। আমি ওর সাথে গেলাম। বাড়ির ভিতর ঢুকে মাথা ঘুরতে লাগলো আমার। এত সুন্দর বাড়ি শুধু টিভিতেই দেখেছি এতদিন। কত সব অজানা দামি দামি আসবাবপত্র। জেরিন ওর আম্মুকে ডেকে আমার সাথে কথা বলাতে রেখে ফাতেমাকে নিয়ে গেল গোসল করাতে। আন্টি বলল, বাবা, তোমার সবকিছু শুনে খুব খারাপ লেগেছিল। বাবা মাকে এত অল্প বয়সে হারিয়ে যে পরিশ্রম করে বোনকে বড় করলে তা সত্যি সবাই পারে না।
আজ থেকে তুমি আর এতিম নও। তোমার এক মা চলে গেছে তাতে কি, আরেক মা তো বেঁচে আছে। আমাকে আন্টি না ডেকে মা বলেই ডেকো। আমি নিজেকে সামলাতে পারিনি, হামা করে কেঁদে ফেলাম আন্টিকে জড়িয়ে ধরেই। আন্টি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, ঠিক মায়ের মমতার মতোই। এতদিনের খাকা করা বুকটা মায়ের শূন্যতায় যে আর্তনাদের ঝঙ্কার বাজাতে আজ অনেকটাই থেমে গেছে। আমার ভাবতেই কষ্ট হচ্ছে, এত ধনী পরিবারের মানুষ তারা এতটা ভালো হতে পারে। সবাই খারাপ হবে এমনটা তো সবসময় হয় না। আপন করে নিতে পারে মানুষ খুবই কমই আছে। নয়তো টাকার অহংকারে নিজের পরিচয়কে আকাশসঙ্গী ভাবা মানুষেরও অভাব নেই সমাজে। আজ অনেক স্নেহ পেলাম, আর বুঝতেও অসুবিধা বাকি নেই যে আমার ছোট বোনটা এখানে কত ভালো থাকবে। একটু পর জেরিন ফাতেমাকে নিয়ে এলো। দেখো না আম্মু, ফাতেমাকে কি কিউট লাগছে। ঠিকমতো যত্ন না নিলে যা হয়। এখন থেকে 1 মাস পর একে চেনাই যাবে না। আজ আমার ছোট্ট বোনের অভাবটা পূরণ হলো। ফাতেমা আমার কোলে এসে বলল, ভাইয়া জানো, আপু না আমাকে অনেক ক্রিম মাখিয়ে দিছে, দেখো কত ভালো গন্ধ। এখন থেকে তুই এই আপুর কাছেই থাকবি। ওমা সত্যি ভাইয়া? তাহলে তো ভালো হবে, আব্বুকে আমার খুব ভালো লাগে। বাইকের সাথে থাকতে কষ্ট হবে না তোর? কেন, তুমি থাকবে না আমার সাথে? না, মাঝে মাঝে এসে দেখে যাব। আপুর কাছে থাকবি, যা বলবে শুনবি, কাউকে বিরক্ত করবি না। তুমি প্রতিদিন রাতে এসে দেখে যাবা, আমি ঘুমালে তুমি চলে যাবা। আচ্ছা, আসবো। ফাতেমাকে রেখে আমি গেলাম টিউশনি করাতে। আজ প্রথম দিন, শুরুটা ভালোই হয়েছে। 2 জন ভালো ছাত্রী অল্পতেই বুঝতে পারে মনে হচ্ছে, তবে দুষ্টও কম না। টিউশনি শেষ করে জেরিনের বাবার সাথে কথা বলবো বলে ওদের বাসায় যাচ্ছি, এমন সময় রাস্তায় দাঁড়িয়ে গেলাম। 2টো লোক একটা বৃদ্ধ রিক্সাওয়ালার সাথে খুব বাজে ব্যবহারভাবে কথা বলছে। ব্যাপারটা আমার ভালো লাগলো না। এগিয়ে গেলাম, কি হয়েছে জানার জন্য বৃদ্ধ কাকাকে জিজ্ঞেস করলাম। তিনি যা বললেন তা ছিল এমন, ওই 2 লোক একটা রেস্টুরেন্টের সামনে থেকে একটা রিক্সা ওঠে। তাদের মধ্যে যে কথা হচ্ছিল তা ছিল এমন, টিপস কত টাকা দিলি তুই? 100 টাকা? এত টাকা টিপস দিয়ে লাভটা কি? 20 টাকা দিলেই তো হতো। বলদ, ওখানে 20 টাকা টিপস দিলে মান সম্মান থাকতো? চক্ষু লজ্জা বলে তো কিছুই একটা আছে, তাই নাকি? আর আমার কি টাকার অভাব আছে যে ওখানে 100 টাকা দিলে কমে যাবে? ভালোই আজকাল টাকা হয়ে গেছে তোর। এরকম টাকার গরম দেখে লোকটি আরও কিছু কথা বলেছে। তারপর বৃদ্ধ লোকটি তাদেরকে নামিয়ে 20 টাকা ভাড়া নেবার পর তাদেরকে রিকোয়েস্ট করে বলল, স্যার, আমার মেয়েটা খুব অসুস্থ, ভালো ডাক্তার দেখাতে টাকা দরকার। ওষুধ কেনার মতো টাকা জোগাড় করতে পারিনি, যদি 10 টাকা বেশি দিতেন তবে উপকার হতো। এই সামান্য কথায় লোকটি নাকি খেপেছেন। তার ভাষ্য ছিল এমন, শালা ভিক্ষুকের জাত যত সব, মিথ্যা কথা বলে টাকা আদায়ের ধান্দা শুরু করেছিস। আমার কি টাকা সস্তা হয়ে গেছে নাকি? ভাড়া বেশি চাস কেন? এসব ছাড়াও আরও কিছু কথা বলেছে যা ছিল অপমানজনক। বৃদ্ধ লোকটি পুনরায় তাকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমন সময় আমি ওখানে উপস্থিত হয়েছি। সবটা শোনার পর ওই অহংকারী লোকটাকে বললাম, আপনার বাবার বয়সী লোকের সাথে কেমন আচরণ করলেন এটা? উনি তো বেশি ভাড়া চাননি, উনি আপনাকে রিকোয়েস্ট করেছেন। আপনার সামর্থ্য থাকলে দিতেন, না হলে দিতেন না, কিন্তু এমন ছোট লোকের মতো ব্যবহার করে নিজেকে পরিচয় করে দিলেন। আপনি আসলেই জাত ছোট লোক। এই তুই কে রে, আমাকে ছোট লোক বললি? চিনিস আমাকে? আমি কে? তোর মতো ছোট লোককে চেনার কোনো দরকার নেই। তোকে আপনি করে সম্মান দিয়ে বলেছিলাম, কিন্তু তুই সেটারও যোগ্য না। সম্মান দিতে জানলে এমন বয়সী লোকের সাথে এমন খারাপ ব্যবহার করতি না। তুই আমাকে চিনে রাখ, আমি ওনার মতো একজন রিক্সাওয়ালা, আর বস্তির নোংরা পরিবেশে বড় হয়েছি। আগে পিছিয়ে কেউ নেই আমার, তাই কাউকে ভয় করে চলি না, কিন্তু মানি লোককে সম্মান করে চলি। তোর মতো টাকা বিলিকে সম্মান করি না। উলুবনে 100 টাকা টিপস দিতে পারিস, কিন্তু কারো চিকিৎসার জন্য 10 টাকা দিতে গেলে তোর টাকা সস্তা হয়ে যায়, তাই না? হাউ ডেয়ার ইউ টু টকিং লাইক রাবিশ উইথ মি? আমি তখন লোকটিকে ইংরেজিতে অনেক কিছু শুনিয়ে দিলাম এবং শেষমেশ তাকে এখান থেকে চলে যেতে বললাম। আশেপাশে জড়ো হয়ে থাকা লোকজন এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। আমার সাথে গলা মিলে তারা বলল, এসব বড় লোকের বাচ্চারা আমাদের মতো মানুষকে মানুষ মনে করে না, এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। বৃদ্ধ লোকটিকে আমার পকেট থেকে খুচরো 12 টাকা হাতে দিয়ে বললাম, আমি তো আপনার মতো একজন, আমার সামর্থ্য ছিল এতটুকুই। যদি কখনো আবার দেখা হয় তখন পালন হয় আরও কিছু দেব। আর ওনাদের কথায় মন খারাপ করবেন না, ওরা মানুষের মুখোশে পশুর মতো। বৃদ্ধ লোকটি চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আমি চলে এলাম জেরিনের বাসায়। ভেতরে ওর বাবা বসে আছে, ফাতেমার সাথে কথা বলছে। দেখলাম সবাই খুব খুশি ওকে নিয়ে, আমারও ভালো লাগলো। তারপর আঙ্কেলের সাথে কথা বলে বিদায় নিতে যাব, তখন আন্টি বললেন, রাতে না খেয়ে কই যাবো বাবা? বাসায় গিয়ে খেয়ে নেব। থাক, আর কষ্ট করে রান্না করতে হবে না, আজ আমাদের সাথেই খাবে। এসো জলদি। এরপর জেরিন ইশারায় ও রুমের দিকে গেলাম। খুব চমৎকারভাবে সাজানো রুমটা,
চোখগুলো বড় বড় করে চারপাশটা দেখছিলাম। জেরিন আমাকে বসতে বলল। আমি মেঝেতে বসে পড়লাম দেখে প্রচণ্ড রেগে আগুন হয়ে গেছে। নিচে বসতে বলেছি আমি? তাহলে কোথায় বসবো? কেন? এত সুন্দর করে বিছানা পাতা, সেটা চোখে পড়লো না? না না, ওটা তো তোমার শোবার জায়গা, আর কত পরিষ্কার, ওখানে বসলে তো ওটা নোংরা হয়ে যাবে, তাই বসিনি। আর এখানেই ঠিক আছি, তো আমার কোনো সমস্যা নেই। এতদিনে এই চিনলে আমাকে? মানে? ওখান থেকে উঠে এসে এখানে বসো। কিন্তু আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা বসছি। জেরিনের রাগকে আমি খুব ভয় পাই, না চাইতে আমার জন্য অনেক করেছে। ঘনিষ্ঠ শর্তেও জেরিনের চোখে তাকাতে এখনো সাহস হয়নি আমার। অজানা ভয় আর কিছু লজ্জা কাজ করে আমার চরমভাবে। জাইন, আমার কিছু কথা আছে তোমার সাথে। সে তো জানি, কবে থেকেই শুনছি। আজ বলতে চাই। তো বলো। আমি 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 জানি না তুমি কিভাবে নেবে এই ব্যাপারটা, তবে আমি অনেক ভেবে দেখলাম। আচ্ছা ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না, খোলাখুলি বলো না। বাংলাতে বলতে লজ্জা করে। আচ্ছা ইংলিশে বলো তাহলে। I think I'm in love with you. I spend every moment thinking of you. In everything I find you. I want you to be lonely. I want to love with you. As your laughter and tears are mixed, I want you to have me. I love you so much, Jain. জেরিন কি বলছো এসব পাগলের মতো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, জাইন। কোথায় তুমি আর কোথায় আমি, একবার ভেবে দেখেছো? কিভাবে তুমি ভাবো এসব? তুমিও মানুষ, আমিও মানুষ, এতে সমস্যাটা কোথায়, জাইন? এটা নিছক একটা ভালো লাগা ছাড়া আর কিছুই না। আর যদি ভালো লাগাতে ভালোবাসা হয়েও থাকে, তবে কঠিন বাস্তবতার কাছে তার হাত করা পরিয়ে দেবে তোমারই পরিবার। হ্যাঁ এটা সত্যি। আর সবসময় আমি তোমার এবং তোমার পরিবারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা যা করছো আমার জন্য তার তুলনা হয় না। আমার বোনটাকে ভবিষ্যতের জন্য তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তাকে নোংরা বস্তি থেকে তুলে এনে আমার জন্য এর চেয়ে বেশি আর কি হতে পারে? সেদিন বলেছিলাম আমি যা করছি সেটা তোমার জন্য নয়, বরং আমার জন্য, আমাদের জন্য। তোমার মাঝে একটা আগুন আছে, আমি সেই আগুনকে তোমার দারিদ্রতার বিরুদ্ধে জ্বালিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে চাই, যাই। আমি জানি ভবিষ্যতে তুমি অনেক বড় হবে, আর সেদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি সবার কাছে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবো, আমার জাইন একজন প্রতিষ্ঠিত। জেরিন এত স্বপ্ন দেখার সাহস আমার নেই। অতি সাধারণের চেয়েও কম আমি। 3 বেলা খেতে পারলেই রাতে শান্তিতে ঘুমাতে পারি। আর তুমি আমাকে এসব অবাস্তব ধারণা দিয়ে নিত্যকার অভ্যেসটাকে বদলিও না। তবে এতটুকু বলতে পারি, যদি কপালে থাকে তবে একদিন হবে, না হলে বাস্তবতাকে মেনে নিও। জেরিন আমার কথায় গভীরতা বুঝতে পেরে চুপ করে মেনে নিল, আর কিছু বলল না। আমি খেয়ে আমার ঘুরে ঘুরে ফিরে ভাবছি, আমি কে আছে আমার? কিসের টানে রাজপ্রাসাদের রাজকন্যা একজন দিনমজুরি ঘরে আসতে চায়? এটা কি কোনো নাটকের সূচনা, নাকি সত্যি ভালোবাসা? জানি না কেন আমার সাথে এসব হচ্ছে। ভালোতে ছিলাম এতদিন, কোনো পিছুটান ছিল না। আজ কেন এতটা ভাবাচ্ছে আমাকে এসব বিষয়ে? ভাবতেও চাই না আমি। আমার বোনটাকে মানুষের মতো মানুষ করতে হবে, আমার জীবনে ওই সব। বেশ কিছুদিন কেটে যায় এভাবে। বোন ফাতেমা এখন বেশ আনন্দ ও রাজকীয়ভাবে বড় হচ্ছে। ওকে দেখলে এখন বোঝাই যায় না কোত্থেকে উঠে এসেছে সে। একজন সন্তানের জন্য তার পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এখন থেকে বোঝা যায়। আর সে এত বড় পরিবারের একজন হয়েও না হলেও একজন মায়ের কাছে তার সন্তানের থেকেও বড় পাওয়াটা থেকে যায়। আমি কি পেয়েছি না পেয়েছি সেটা বড় কথা নয়, আমার বোনটা যেন সব কিছু পেয়ে বড় হয়, এটা আমার জন্য অনেক। তাই এই পরিবারের জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। এদিকে টিউশনি করে আমার দিব্যি কেটে যাচ্ছে। এখন রিক্সা চালিয়ে পেট ভরতে হয় না। তবে ইদানিং জেরিনের সাথে বেশি দেখা হচ্ছে অকল্পনীয়ভাবেই। যেখানে আমি সেখানে জেরিন উপস্থিত হয়। এতটা ফলো করতে শুরু করেছে, মনে হয় একজন গোয়েন্দা। ও তার আসামিদের এতটা নজর করে না, যথেষ্ট কেয়ার করে। কিন্তু আমি সবসময় তার পরিবারের কথা ভেবে দূরে থাকার চেষ্টা করি। কখন আঙ্কেল আন্টি জানতে পারলে আমার উপরে তাদের বিশ্বাসটাই উঠে যাবে। সব কিছুর ভোগান্তি না আমার বোনের উপরই পড়ে, সে ভয়টা আমি বেশি পাই। তবে আঙ্কেল আন্টি জানে জেরিন আমার সঙ্গে বেশি মিশে, তবুও কেন জানি ওকে বকাবকি করে না। একদিন আমার জীবনে একটা আকর্ষিত ঘটনা ঘটে গেল, যার জন্য না আমার কোনো ইচ্ছে ছিল না কখনো কল্পনা করি। বোনকে দেখতে গেলাম জেরিনের বাসায়। আন্টি কিচেনে ছিল বলে আসিনি। আমাকে বলেছিল জেরিনের ঘরে গিয়ে বসতে। আসলে ফাতেমা জেরিনের সাথেই থাকে, তাই রুমে গিয়ে বসি। কিন্তু ফাতেমা তখন ছাদে ছিল। এদিকে আমি রুমে আছি, সেটা ওয়াশরুমে থাকা জেরিন জানতো না, আর আমিও তাকে না জানিয়ে আসি। সম্ভবত কোনো মেয়ে একাকী থাকলে নিজের রুমে খুব একটা কাপড় ঠিক করে খেয়ে চলে না। সেই স্বাভাবিকতার জের ধরেই জেরিন তোয়ালে পেঁচিয়ে গোসলখানা থেকে বের হলো। ওর হালকা ভেজা ধবধবে ফর্সা শরীরের
নীল সবুজ শিরাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর ভেজা চুলগুলো থেকে তখনও জলকণা টপটপ করে পড়ছিল। সেই জলকণাতেই হয়তো আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। ওর এমন আগমনের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। ভেতরের পশুটা খুব জোরে চিৎকার দিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পারিনি। ওকে দেখে আমি নিজেকে সঙ্গত করার লক্ষ্যে অন্যদিকে তাকিয়ে রইলাম। কিন্তু কাছে বাবার স্বপ্নবনী যে এতদিন আকুলতা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, সেই জেরিনকে আমাকে এত সহজে এত কাছে পেয়ে ছেড়ে দেবে, সেটা হয়তো স্বপ্নেও সম্ভব না। দরজা আটকে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো জেরিন। আজকে জেরিনকে যতটা সুন্দরী ও আকর্ষণীয় লাগছে, তার থেকে চোখ ফিরিয়ে রাখা দেয়। কিন্তু তারপর ওর হাতের ছোঁয়াতে ওর দিকে তাকাতে বাধ্য হলাম। সরি, আমি ফাতেমাকে দেখতে এসেছিলাম। তুমি ভেতরে এভাবে আসবে ভাবিনি। আমি বাইরে যাচ্ছি, তুমি বদলে তারপর এসো। যেতে দেওয়ার জন্য কি দরজা লাগিয়ে এলাম? প্লিজ জেরিন, এমন কিছু করো না যার জন্য তোমার বাবা মামাকে খারাপ জানুক। কেউ যদি জানে তবে না তোমাকে খারাপ জানবে। জেরিন হাসতে হাসতে বলল, আজ জাইন সাহেবকে এমন একটা সারপ্রাইজ দেব, সেটা বেদার অবস্থা কি হয় আমি তা দেখতে চাই। অনেক সারপ্রাইজ পেয়েছি, আর কিছু চাই না। আমি চলে যাব জেরিন। হবে না তাহলে। প্লিজ জেরিন। জেরিন আমাকে আরো শক্ত করে জোরে ধরে আমার চোখ বুজে থাকা চেহারাটা দেখছে। এমন সময় দরজার বাইরে ফাতেমা এসে গেছে। ওর দরজা নাড়িয়ে জেরিনকে ডাকলো। আমি স্বাভাবিক হয়ে দরজা খুলে দিলাম। ফাতেমা আমাকে দেখে সোজা কোলে উঠলো। ওকে আদর করে কোলে তুলে নিলাম। দ্রুত বের হয়ে গেলাম বোনের আর আন্টি থেকে বিদায় নিয়ে। তখনও ভেতরে আগুন জ্বলছে। রাত অবধি কথা হয়নি জেরিনের সাথে। রাত জেগে থাকতে ইচ্ছে না করলেও সেদিন আমার আর ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে না করলেই শুধু জেরিনের সাথে ঘটনাগুলো সবকিছু ভাসছে। কিছুতেই বলতে পারছি না। পাগলের মতো ছটফট করতেছে মনটা। কি করলাম? হ্যালো জাইন, কি করছো? কিছু না, বসে আছি। জেরিন, আমি কিছু বলতে চাই। বলো। আজকের ঘটনার জন্য আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। সবকিছুর জন্য আমি মাপ চাচ্ছি। আমার নিজের উপর কন্ট্রোল থাকা উচিত ছিল, যা আমি পারিনি। যা কিছু হয়ে গেছে ভুলবশত। সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। উফ, শরীরকে কন্ট্রোল করে মন, কিন্তু সেটা সাময়িকভাবে। এখানে তোমার দোষটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমি। আজ যা হয়েছে সেটা আমি তোমাকে বাধ্য করেছি করতে, কারণ আমি তোমাকে ভালোবাসি যাই। নিজেকে দোষী ভেবো না কখনো। আমি নিজেই নিজেকে তোমার হাতে তুলে দিয়েছি। হয়তো বিয়ের আগে এটা ঠিক নয়, তবুও আমার মনের ও শরীরের খোরাকটা তুমি। তাই তোমার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার সম্পূর্ণ শরীরটা তো তুমি দেখেছো, কিন্তু আমার মনটা কি দেখোনি? নাকি মনের ভেতর যে আগুনটা জ্বলছে তোমাকে আপন করে পাওয়ার, সেটা চোখে পড়েনি? বুঝতে পারো না কতটা ভালোবাসি আমি তোমাকে? কিসের ভয়ে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ তুমি? কেন আমার মনে অবহেলার কাঁটা বিছিয়ে দিচ্ছ? বিশ্বাস করো চাই না, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি। আর আজকে তোমার হাতে নিজেকে তুলে দিয়ে আমি কোনো ভুল করিনি, কারণ যাকে ভালোবাসি তার কাছেই সঁপেছি আমার সব কিছু। জেরিন, তোমার বাবা মা কখনো আমাদের সম্পর্ক মানবে না। তার চেয়ে বরং আমরা দুজনে সময় নিয়ে নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে যাই যেখানে গেলে কেউ আলাদা করার কথা ভাববে না। আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। আমিও সেটাই চাই। তবে আমি তোমার হয়ে থাকবো, তুমিও আমার হয়ে থাকবে, ব্যাস। আচ্ছা, মানলাম তোমার কথা। এবার খুশি? একটু প্রপোজ করতে হবে যে এখন। যেদিন তোমার যোগ্য বলে বিবেচিত হব সেদিনই প্রপোজ করব, এর আগে নয়। না, এই ছেলেটাকে কিছুতেই বাগে আনা সম্ভব না। দাঁড়াও, দেখো আমি কি করতে পারি, তা হাড়ে হাড়ে টের পাবে। জেরিন আমার কথা এতটা খুশি হয়েছে যা বলে বোঝানো যাবে না। এতদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলছে। কিন্তু জায়েনকে কাছে পাওয়াটা খুবই দরকার। চোখের আড়াল হতে দেওয়া যাবে না। শকুনির অভাব নেই আশেপাশে, তাই নিজের প্রিয় জিনিসটাকে নিজের কাছে রাখতে হবে। পরদিন সকালে জেরিন ফাতেমাকে নিয়ে ওর বাবার কাছে গিয়ে বলল, বাপি, আগামী সপ্তাহে আমার ফাইনাল পরীক্ষা। তো পড়াশোনা কেমন হচ্ছে মামুনি? ভালোই, কিন্তু কিন্তু কি? গ্রুপ স্টাডি করলে খুব ভালো হতো। তো করো। তোমার বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকেও বলো আসতে। বাপি, সবাইকে কি আসতে বলা যায়? তাহলে সবাই তো ভালো করবে, বোঝো না? তাহলে কি করবা? জাইনকে বলবো শুধু, ওর কাছে যে নোটস আছে সেটা বেস্ট। ওহ হ্যাঁ, ঠিক তো। তাহলে জাইনকে আসতে বলো, এতে সমস্যা কি? উফ বাপি, তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ কেন? আবার কি হলো মামুনি? জাইন দিনে কলেজে শেষ বিকেলে টিউশনি করায়, তাহলে ও রাতে এসে আবার কি ওর ঘরে যাবে? ওর কষ্ট হবে না বলো? তাও ঠিক। তাহলে
কি করা যায় মামনি, বলো। আমাদের চিলেকোঠার ঘরটা তো ফাঁকাই আছে, ওকে ওখানে থাকতে দিলে কি সমস্যা হবে তোমাদের? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। এখানে আমার ব্যাপার কি হলো? তুমি চাচ্ছ জাইন এখানেই থাকুক, তাই তো? সেটা বললেই হয়। এখানে থাকলে ওর নির্দিষ্ট থাকার জায়গাও হবে, তোমার স্টাডিরও ভালো হবে, আর বোনকেও দেখতে পারবা। এটাই তো নাকি? বাপি, তুমি রাগ করো না প্লিজ। না মামনি, রাগ করবো কেন? সবারই একটা থাকার জন্য ঘর প্রয়োজন। পড়াশোনার পরিবেশ না থাকলে পড়াশোনা ভালো হয় না। আর ও তো অনেক মেধাবী ছাত্রদের একজন। তুমি ওকে বলো এখানে চলে আসতে। আম্মু আবার কি বলবে? তুমি আম্মুকে বলে দাও। তোমার আম্মুও কিছু বলবে না। তোমার আম্মুই কাল বলছিল জাইনের জন্য একটা রুম দেখতে, থাকার জন্য। নিজেদের রুম থাকতে ওকে বাইরে রাখার কি দরকার? আমার লক্ষ্মী বাপি। তুমি কাউকে বলে দাও ওই রুমটা পরিষ্কার করে রাখবে। আচ্ছা ঠিক আছে বাপি। জেরিন তার প্ল্যান মতো রুমও ঠিক করে দিল, কিন্তু প্রিয় মানুষের জন্য রুমটা অন্যকে পরিষ্কার করবে এটা তার মনোভূত হলো না। তাই নিজেকে রুমটা সুন্দর করে পরিষ্কার করে রাখলো। তারপর কল করলো আমাকে। হ্যালো মিস্টার, কোথায় আপনি? এই তো টিউশনি করাতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, টিউশনি শেষ করে আমাকে কল দিও, কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমি বের হয়ে গেলাম টিউশনি করাতে। এদিকে জেরিন গাড়িতে ফাতেমাকে নিয়ে বের হলো। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে এলো। কোথায় গেল সেটা পরে জানতে পারবেন। আমি টিউশনি করিয়ে কল দিলাম জেরিনকেও, ও ধরলো না। তাই চলে গেলাম আমার বস্তির ঘরে। গিয়ে দেখি আমার তাবু উল্টো হয়ে পড়ে আছে। বুকটা কেঁপে উঠলো। শেষ আশ্রয়টুকু কি শেষ হয়ে গেল? কাছে গিয়ে দেখি ভিতরে কিছুই নেই, শুধু সেরা একটা পাটি পড়ে আছে। কি করে হলো এসব? কে করলো এমন? কিছুই বুঝতে পারছি না। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বললো না, শুধু বললো তারা কেউ দেখেনি। চোখটা ঝাপসা হয়ে গেছে। জেরিনকে কল দিলাম। হ্যালো জেরিন। বলেন স্যার। আমার সব কিছু শেষ। কি হয়েছে? আমার শেষ আশ্রয়টুকু কে জানি নষ্ট করে দিয়েছে আজ। টিউশন থেকে ফিরে এসে দেখি সব উল্টোপাল্টা হয়ে আছে। আমার একটা দামি জিনিস ছিল, সেটাও নেই। সব নষ্ট হয়ে গেলেও এত কষ্ট পেতাম না, কিন্তু ওটা আমার কাছে অমূল্য সম্পদ ছিল। কি এমন জিনিস ছিল ওটা? আমার মায়ের শেষ স্মৃতি একটা ছবি। তাতে বাবা মা আর আমি ছিলাম। তখন আমার বোনের জন্ম হয়নি। জানো, সেদিন বাবা বেশ কিছু টাকা জমে আমাদেরকে নিয়ে ছবিটা তুলেছিলেন। যেদিন মা মারা যায় সেদিন ছবিটা বুকে জড়িয়ে রেখে কেঁদে রাত পার করেছিলাম। যখন মাকে খুব মনে পড়ে তখন ছবিটা দেখতাম। আজ থেকে হয়তো আর মাকে দেখতে পাবো না জেরিন। আজ খুব কষ্ট হচ্ছে আমার। চাইন, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি তোমাকে নিতে, একটু ওয়েট করো। না, এত রাতে আসতে হবে না। আমি কাল আসবো ফাতেমাকে দেখতে। রাতে থাকবে কোথায় শুনি? রাস্তায় থাকার অভ্যাস আছে, সমস্যা হবে না। বেশি বুঝতে হবে না, ওয়েট করো, আমি আসছি এক্ষুনি। জেরিন। জেরিন লাইন কেটে দিল। বস্তির মুখের রাস্তায় বসে আছি। বুকটা ভীষণ ভারী মনে হচ্ছে। মায়ের শেষ স্মৃতিটুকু আগলে রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও মা। কখন চোখে পানি এসেছে বুঝতে পারিনি। মায়ের আদর খুব অল্প সময়ের জন্য পেলাম, তার ছবিটা আজ হারালাম। জেরিন একটু পর গাড়ি নিয়ে এলো। গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলল, জাইন, ওঠো। এতটা মন খারাপ করে থাকলে আমার যে কান্না পাবে, এটা বোঝো না কেন? মাকে খুব মনে পড়ছে জেরিন। আচ্ছা মন খারাপ করো না। শোনো, বাবিকে বলে তোমার থাকার জায়গা ঠিক করেছি। আমি তোমাকে আর এখানে থাকতে দেব না। কোথায় যাব আমি? আমার বাসায় থাকবে। তোমার জন্য রুম ঠিক করে রেখেছি। বাপি তোমাকে নিতে বলেছে, একটুও কান্না করবে না। আর হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। চলো তো এখন। জেরিন আমাকে বগল পাজা করে গাড়িতে উঠিয়ে নিয়ে চললো বাসার দিকে। আমি ওদের বাসায় গিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বললাম। আঙ্কেল বলল, বাবা জাইন, আজ থেকে তুমি আমাদের চিলেকোঠার ঘরে থাকবে। তোমার বোনকেও দেখতে পারবে সব সময়। আর আমার মেয়ের সাথে পড়বে। দুজনে গ্রুপ স্টাডি করবে। দুজনের ভালো রেজাল্ট করতে হবে, বুঝলে বাবা? আর হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতে হবে না, আমাদের সাথেই খাবে। কিন্তু আঙ্কেল আর কত করবেন আমাদের জন্য? যতটুকু করার সামর্থ্য আছে ততটুকুই করব। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এভাবে বলো না বাবা, সময় সব ঠিক করে দিবে। সময় একদিন বলে দিবে কার কি করতে হবে। যাও, তুমি তোমার রুমটা দেখে এসো, তারপর একসাথে খাবো। আচ্ছা আঙ্কেল।
ফাতেমাকে কোলে তুলে আদর করলাম। ভাইয়ের কোলে উঠে খুব আরাম পাচ্ছে, গলা জড়িয়ে ধরে আছে আমার। তারপর জেরিন আমাকে নিয়ে গেলো আমার নতুন রুমে। দরজা খুলে দেখি রুমটা অন্ধকার। আমি তখনও বুঝতে পারছি না আমার জন্য কি অপেক্ষা করে আছে ভিতরে। জেরিনকে লাইটটা অন করে দিল। এবার রুমের সবকিছু আমার দৃষ্টির গোচর হলো। এবার সত্যি আমার মনটা খুব আনন্দে নেচে উঠেছে, সুখের অশ্রু টলটল করছে আঁখি দয়ে। জেরিন আমাকে না বলে এত কিছু করলো। তোমরা কি ভেবেছো নতুন রুম, নতুন বিছানা, তোষক বালিশ এসব রাজকীয় অভ্যর্থনা পেয়ে খুশি হয়েছি? মোটেও না। যে মায়ের ছবিটা হারিয়ে গেছে ভেবেছিলাম, সেই ছবিটাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়ালে টানিয়ে রেখেছে জেরিন, ঠিক বিছানার উপরে দেয়ালে। মায়ের দোয়া যাতে সবসময় আমার মাথায় থাকে। জেরিনের দিকে অবাক হয়ে খুশির জন্মনে ভাব নিয়ে তাকিয়ে আছি। এমন করে কি দেখছো শুনি? তুমি আমার মায়ের ছবিটা। আমি আর ফাতেমা সব গিয়ে নিয়ে এসেছি। একটা কাপড়ের থলির ভেতর থেকে ফাতেমা এটা বের করে, তখন ছেঁড়া জামা ফেলে মূল্যবান এটা নিয়ে আসি। আমি জানি আমার জাহিন তার মাকে কতটা ভালোবাসে, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না জেনেই এসব করেছি। জানি তখন কষ্ট পেলেও পরে যখন দেখবে তোমার মূল্যবান জিনিসটা যত্ন করে রাখা আছে, তখন তুমি অনেক খুশি হবে। আর তোমাকে সব সময় এমন খুশি দেখতে চাই। তোমার মনে কখনো কষ্ট পেতে দেব না যাই। আর এটাই ছিল তোমার সারপ্রাইজ। কেমন লাগলো বলো? জেরিনের কথা শুনে নিজেকে সামলাতে পারিনি আর। এক বুক ভালোবাসা নিয়ে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। জেরিনের কপালে আলতো করে চুমু খেলাম। জেরিনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। ফাতেমা বলে উঠলো, এতক্ষণ আমি তোমার কোলে, আমাকে তো তুমি দিলে না, আপুকে কেন দিলে? আমি জেরিন হেসে উঠলাম পিচ্ছি ফাতেমার কথা শুনে। তারপর দুজন মিলে ফাতেমার দুগালে একসাথে চুমু দিলাম। ফাতেমা দুজনকে দুহাতে আগলে নিল। এই জন্য আমাদের ভালোবাসার দেয়ালের মাঝে ছোট্ট একটা সংসার। আমরা তিনজন মিলে খাবার টেবিলে এলাম। রাতের খাবার আজানটি গোস্ত রান্না করেছে। গোস্ত দেখে সে কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। বাবা বেঁচে থাকতে সেই সবাই মিলে গোস্ত খেয়েছিলাম। মা রান্না করে খাইয়ে দিত। তারা মারা যাওয়ার পর ফাতেমার আমি ঈদের দিন কেউ দিলে খেতে পারতাম। নুন আনতে পান্তা পুরোনো সংসারে গোস্ত খাওয়া সম্ভব ছিল না। আর মনে ভাবছিলাম কথাগুলো। ফাতেমা বলল, ভাইয়া আজ কি গোস্ত খাবো সবাই। ফাতেমার কথায় সবার বুঝতে বাকি রইল না আসল ব্যাপারটা কি। আন্টি ফাতেমাকে কোলে বসিয়ে ওকে খাইয়ে দিচ্ছে, আমিও খাওয়া শুরু করলাম। এদিকে জেরিন আমার পাশে বসেছে, এক হাতে খাচ্ছে, আরেক হাতে আমার পায়ে চিমটি দিতে দিতে ব্যথাই করে দিয়েছে। এমনি আমার সারা পায়ে একটু বেশি ঘনপশম থাকায় ওর প্রতিটা চিমটিতে খুব ব্যথা লাগতেছে। না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে। এর ওপর ওর পায়ের বড় নখের আঁচড়, খেতেও পারবো না শান্তি মতো। একবার খাওয়া শেষ করি, তারপর বোঝাবো মজা। খাওয়া শেষ করে আমি আমার নতুন রুমে চলে গেলাম। সবই গোছানো আছে, একটা টেবিল রাখা। আমার বইগুলো খুলে পড়তে শুরু করলাম। রাত তখন 12টার উপর। সবাই ঘুমিয়ে গেছে ততক্ষণে। জেরিন ঘুমিয়ে গেছে কিনা সঠিক জানি না, পড়তেও পারে। একটার সময় কল এলো জেরিনের। হ্যালো স্যার, ঘুমাচ্ছেন নাকি? না, পড়ছিলাম। তুমি ঘুমাওনি? না, পড়তে পড়তে বিরক্ত লাগছে। ফাতেমা কি করে? ও তো এখন ঘুমিয়ে গেছে, সাথে বাকি সবাই। ও, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমি ঘুমাবো এখন। উফ, তা হচ্ছে না। কেন? আমি এখন ছাদে আসবো আকাশ দেখতে। তো আমার কি, আকাশ থেকে ঘুমিয়ে যাও, আমি রাখছি। ওই ওই, ফোন রাখবা না একদম। আমি আকাশ দেখবো। কি একা একা? তুমিও সাথে দেখবে। ওয়েট করো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। না না, কফি খাবো না, তিতা লাগে। তাহলে চা বানিয়ে আনি। না না, ঘুম হয় না, শরীর করার লাগে। উফ, তো কি খাবে? কিছু খাবো না। আমি আসছি, তারপর বোঝাবো। একটু পর জেরিন 2 কাপে কফি নিয়ে এলো। ছাদে দাঁড়িয়ে আছি দুজন। বললাম না কফি তিতা লাগে আমার। এটাই খেতে হবে। অভ্যাসটা বদলাতে চাচ্ছ তাই না? শিখতে হবে সব কিছু। এত কিছু শিখে কি হবে? সমাজে চলতে গেলে ভালো মন্দ সব জানা উচিত, শেখা উচিত। তবে ভালো কে গ্রহণ করবে, কে খারাপ অর্জন করবে। আচ্ছা বুঝলাম, এত রাতে তুমি এখানে এসেছো, এটা আঙ্কেল আন্টি কানে গেলে বকবে তো তোমাকে। ধুর, বাপি আর আম্মু ঘুমালে ভূমিকম্প হলেও টের পায় না। এখন কফি খাবো, তারপর তোমার কাছে তোমার বিছানায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। জেরিনের এই কথা শুনে মুখ থেকে কফি ফুস করে বেরিয়ে গেল। ভীষণ পেয়ে গেল। কাশতে কাশতে বললাম, মানে কি এসবে জেরিন? যা শুনেছ ঠিকই শুনেছ। পাগল হয়ে গেছো নাকি? আমার রুমে ঢুকতে পারবে না একদম। কফি খেয়ে সোজা তোমার রুমে চলে যাও, তারপর ঘুমিয়ে যাও। যাব না। কি করবা? কি করবা? কি ব্যাপার, তুমি গায়ে ভাবে ধাক্কা দিচ্ছ কেন? দিয়েছি, 100 বার দেব। কি করবা তুমি? রাত দুপুরে কি ভূতে পেলে তোমাকে? না, ভূতে না, জিনে পেয়েছি। বুঝেছি, তোমার আসলে
কি কি? কিছু না, কেউ জানলে খারাপ ভাববে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই। বাই। যেদিন চলে গেলে আমি ছাদে একটু দাঁড়িয়ে আকাশ দেখছি। মায়ের কথা খুব মনে পড়ছে। হয়তো মা তার দেশ থেকে দেখছে তার ছেলে মেয়ে এখন কত সুখে আছে। দোয়া করো মা আমাদের জন্য আর এই মহান পরিবারের মানুষের জন্য। একদিন আমিও বড় হব, সবাইকে বলবো আজ এত দূর আসার পেছনে এই মানুষগুলোর অকল্পনীয় সাপোর্ট পেয়ে বড় হয়েছি। কিছু সময় পর আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপরে বিছানায় তাকাইতে দেখি জেরিন শুয়ে আছে। এই তুমি কি করছো এখানে? তুমি তো না বলেই রুমে গিয়ে ঘুমিয়ে যাও, তাই তো এসে ঘুমানোর আয়োজন করলাম। এখন বিরক্ত না করে আমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাও তো। জেরিন বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আঙ্কেলকে বলে দেবো। আচ্ছা তাই তো, বলো গিয়ে দেখি একটু। কি বলবা তুমি? আমিও বলবো। আমাকে রুম থেকে ডেকে এনে তোমার রুমে আটকে রেখেছো, তারপর বুঝবে মজা। উফ, কেন মন করছো বলো তো? কাছে এসে বলছি। না, যাব না। তুমি আমাকে কাছে পেলে জড়িয়ে ধরো শুধু। আহা গো, লাজুক ছেলে, বুঝি খুব লজ্জা লাগছে? মজা করো না, পরে বিপদ আছে। তাই বুঝি? জেরিন বিছানা থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে চড়ে বসেছে। আমার বুকের ভিতর মাথা রেখে চুপটি করে শুয়ে পড়লো। আমি অবাক হয়ে গেলাম, আজ কোনো দুষ্টুমি করছে না। এই জেরিন, মন খারাপ করলে? না। তাহলে? তোমার বুকে মাথা রেখে অনেক ভালো লাগছে। কখনো আমাকে দূরে সরিয়ে দিবে না তো জাহিন? খুব ভালোবাসি তোমাকে। আমি দুষ্টুমি করব না, শুধু একটু মাথা রেখে ঘুমাতে দাও প্লিজ। জেরিন এমন কথা শুনে নিজেরই মন চাচ্ছে ওকে জড়িয়ে ধরে রাখি, কিন্তু বিবেকের হাত করা পড়া হাতে সেটা সম্ভব না। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে খুব ভালোবাসি জেরিন, কিন্তু নিজের অবস্থান যোগ্যতার দিকে তাকালে সব কিছু ধোঁয়াশা মনে হয়। এসে থাকলেও পারলাম না তোমাকে জড়িয়ে ধরে রাখতে। ক্ষমা করে দিও আমাকে জেরিন। আর মনে ভাবছিলাম কথাগুলো, একটিবার খেয়াল করলাম জেরিন সত্যি সত্যি গভীর ঘুমিয়ে গেছে। ওর মাসুম চেহারাটা খুব মায়াবী লাগছিল। ও সহসরের মনের সাথে আমার মনটা মিলিয়ে বললাম, থাক না একটু ঘুমিয়ে আমার বুকেই। রাত তখন 3টা বাজে। আমার বুকের উপর ঘুমিয়ে আছে জেরিন। আমি জেগে আছি কখন ওর ঘুমটা ভাঙবে। অপেক্ষার অবসান ঘটল একটু পর। জেরিন নড়ে চড়ে আরে শক্ত করে জড়িয়ে তুলল আমাকে। তখন ওকে ডেকে তুললাম, জেরিন, এই জেরিন। পাগলি, কোথায় ঘুমিয়েছো? আমার রুমেই তো আছি। তুমি না চিলে কোঠায় আসো? ফাতেমা একা একা ঘুমাচ্ছে, তুমি যাও ওর কাছে। জেরিন চোখ মেলে তাকে দেখে আমার বুকের উপরও তখন এর হুঁশ ফিরল। জাহিন তুমি? আমি। উফ, তোমাকে নিয়ে আর পারি না। ফাতেমা একা আছে, আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। পারো বটে তুমি। আরে আজব, এটা তো আমার তোমাকে বলা উচিত। থাকো তুমি, গেলাম আমি। জেরিন উঠে চলে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে নিচে এসে হাঁটছিলাম। আঙ্কেলের গাড়িটাই দেখি ময়লা জমেছে উপরে। ড্রাইভারের রাস্তা এখনো 2 ঘন্টা বাকি। হাতে কাজ নেই বলে মোটর চালু করে গাড়িটা ওয়াশ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর আঙ্কেল দোতলা থেকে জানালা খুলে আমাকে গাড়ি পরিষ্কার করতে দেখে দ্রুত নিচে নেমে আসলেন। এই জাহিন, এসব কি করছো? কে করতে বলেছে এসব তোমাকে? কই, কেউ না তো, আমি নিজে থেকেই করছি আঙ্কেল। দেখলাম বেশ ময়লা জমে আছে, তাই আর কি। থাকুক জমে, এসবের জন্য কাউকে মাইনে দিয়ে রাখা আছে। তুমি কেন এসব করবে? আঙ্কেল আসলে আমি মন থেকেই করছি। আপনার ছেলের মতো ভাবেন আমাকে, তাহলে বাবার গাড়ি কি ছেলে পরিষ্কার করতে পারে না? তবু তুমি আর এমন কিছু করবে না বাবা। কেউ দেখলে তোমাকে নিয়ে কিছু বললে আমার কষ্ট হবে। যাও, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, কলেজে যেতে হবে। আজ থেকে জেরিন আর তুমি একসাথে কলেজে যাবে। আচ্ছা আঙ্কেল, আপনি রেডি হয়ে নেন, অফিসে যাবেন তো? চলো একসাথেই যাই। ফাতেমার আমি একসাথে ব্রাশ করে ফ্রেশ হলাম। জেরিন ম্যাডাম ঘুমো ঘুমো চোখে ব্রাশ করছে। ওর পাশ দিয়ে আসার সময় মাথায় চাটি মেরে আসতেই তেরে এলো। দৌড়ে আমার রুমে চলে গেলাম। নাস্তা করে কলেজে যাচ্ছি দুজন। রিক্সায় উঠে আমি যতটুকু সম্ভব চেপে বসেছি জেরিনের থেকে। আর জেরিন সেটা বুঝে ইচ্ছে করে আমাকে আরও চাপ দিচ্ছে। আমার আর সরবার মতো কোনো জায়গা নেই। অন্যদিকে তাকিয়ে মুচকি হাসা জেরিনকে বললাম, এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? এই ছেলে, তোমার সমস্যা কি বলো তো? এত চাপিয়ে কেন বসেছো? ওপাশে একটু সরে বসা যাচ্ছে না? না, যাচ্ছে না। আমার বিষ ফোঁড়া উঠেছে, তাই এদিকে চেপে বসেছি। তোমার কি তাতে? উফ, সবসময় এমন করো কেন? উফ, তুমি সবসময় দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে বসলে কি হয়? আমার অ্যালার্জি আছে। কই, আগে তো শুনিনি। একটু আগে থেকে শুরু হয়েছে। জেনি এবার রেগে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কত এনার্জি!
এবার দেখি ছাড়বো না আর। সবাই দেখছে, এভাবে কেন ধরে আছো? হায় আল্লাহ। এত লজ্জা শরম সেদিন কই ছিল? খুব তো একেবারে। আমি কিচ্ছু করে এমন করছি নাকি? আজ রাতে বাসায় গিয়ে তোমাকে কঠিন শাস্তি দেব, কথাটা মনে রেখো। আর মানসিকভাবে প্রস্তুতি নাও। এই, আর যদি কিছু করো তো তোমার খবর আছে, বলে দিলাম জেরিন। সেটা সময় বলে দিবে কে কি করবে। কলেজে চলে আসি, চলো। এদিকে আঙ্কেল দুপুরে খাবার খেতে বাসায় আসলে আন্টি ফাতেমাকে নিয়ে খেতে বসেছে। তখন আন্টি বলল, এই শুনছো, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু তুমি কি ভাববে তাই সাহস পাচ্ছি না। কি এমন কথা বলবি? নতুন কিছু কিনবে নাকি অন্য কিছু? আরে ধুর, কিছু কিনলে আবার তোমাকে জিজ্ঞেস করে কিনি নাকি? আমি আর আমার মেয়ে কিনতে পারি। ও আচ্ছা, টাকা আমার আর আমারই পারমিশন নেবার প্রয়োজন নেই, তাই না? তোমার আবার কিসের পারমিশন নিতে হবে শুনি? তোমার সব ইনকাম তো আমার আর আমার মিষ্টি মেয়েটার জন্য, তাই তো আমরা দুজনে যখন যেটা দরকার সেটাই কিনে আনি। এখন শোনো, যেটা বলতে চাচ্ছিলাম, বলো। মেয়ে যখন হয়েছে তখন একদিন না একদিন তো ওকে বিয়ে দিতেই হবে, কিন্তু ওকে ছাড়া এই বাড়িটা যে খালি হয়ে যাবে আমাদের। শুধু বাড়ির কথা ভাবছো? আমাদের বুকটাই তো খালি হয়ে যাবে, সেটা ভাবলে না? উফ, বলতে তো দিবা নাকি? তোমার সেই পুরনো অভ্যাসটা আর গেল না। আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। আজকাল ভালো ছেলে পাওয়াটাও তো মুশকিল। ছেলে ভালো তো পারিবারিক সমস্যা, আবার পরিবার ভালো তো ছেলের সমস্যা। তাও তো ঠিক। তাই বলছিলাম যে জাইনের তো এমন কোনো সমস্যা নেই, পরিবার বলতেও আমরাই, আর ছেলেও তো ভালো। এখন পড়াশোনা শেষ করতে পারলে ভালো চাকরি, মানে তোমার অফিস ব্যবসা সামলাতে পারবে একাই। তাহলে ঘরের মেয়েও ঘরে থাকলো, আর ভালো ছেলেও পেলাম। আর ফাতেমাও ভালোভাবে বড় হবে এখানে, তাতে ওকে ভালো ঘরে বিয়েও দিতে পারবো আমরা। তুমি কি বলো? ভাবছি তুমি ইদানিং কি খাচ্ছ যে এমন বুদ্ধি বাড়ছে? সারা জীবন এত সুন্দর বুদ্ধি তো কখনো দাওনি আমাকে। যাক, আমার টাকা জলে ফেলছো না তাহলে। জাইনকে আমারও ভালো লাগে। থাক, হয়েছে। নিজের বুদ্ধির কত জোর তা আমার ঢের জানা আছে। আরে শোনো, সকালে কি করেছে জাইন? কি করেছে? ঘুম থেকে উঠে দেখি আমার গাড়িটা পরিষ্কার করছে, তারপর গিয়ে থামালাম। ছেলেটা আসলেও অনেক ভালো। মা বাপ মরা দুটো ছেলে মেয়ে, অথচ দেখো একটুও বিগড়ে যায়নি, তাও এমন পরিবেশে থেকে। আসলে কি জানো, বিবেকের শিক্ষাই আসল শিক্ষা। তবে আমি ভাবছি জাইন বা জেরেনকে কাউকে আগে থেকে কিছু বলবো না। জাইন কতটুকু নিজের যোগ্যতায় এগাতে পারে এটা দেখব। আমি জানি জাইন একদিন অনেক বড় হবে, দেখো। কিন্তু আমাদের মেয়ে কি রাজি হবে ওকে বিয়ে করতে? রাজি না হবার কি আছে? এমনিতে তো বেশ ভালোই মিশে, পছন্দ করে বলেই তো এত কিছু করলো, এটাও কি বোঝো না তুমি? এত বুঝলে কি আর তোমাকে বিয়ে করে জীবনটা তেজপাতা? কি বললে তুমি? না না, কিছু না। আচ্ছা ঠিক আছে। বিকালে টিউশনি করাতে যাব। তখন জেরিন বলল, এই যে স্যার, বের হবেন কি এখনই? কেন? না, আমিও যাব, খালার সাথে দেখা করতে হবে। একসাথে গিয়ে একসাথে আসবো। একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। তবেই হলো, 1 ঘন্টা লাগবে সাজুগুজু করতে। আমি সাজুগুজু করি না, কতদিন বলবো তোমাকে? হয়েছে, জলদি করো। অতবার দুজনে বের হলাম। খালার বাসায় গিয়ে জেরিন চলে গেল ওর আন্টির সাথে কথা বলতে। আমি গেলাম পড়াতে। আমার স্টুডেন্ট বড়টা থেকে ছোটটা বেশি পাক না। একসাথে এসেছে দেখে ছোটটা বলল, ভাইয়া, আপনি নাকি এখন আপুদের সঙ্গে থাকেন? হ্যাঁ আপু। তাহলে তো ভালো হলো, আপুদের বাসায় গেলে আপনার সাথেও দেখা হবে। কাল তো শুক্রবার, কাল এসো, সবাই মিলে অনেক আড্ডা দেবো। আমু নিয়ে গেলে যাব। আজ কিন্তু আপনাদের দুজনকে খুব মানিয়েছিল। মানে? না, একসাথে এলেন তো তাই। ও, এসব কথা বাদ দাও, এখন পড়ো। আন্টি সবার জন্য নাস্তা রেডি করে জেরিনকে দিয়ে পাঠিয়ে দিল। জেরিন নাস্তা ট্রে টেবিলের মাঝে রেখে বলল, অনেক লেখাপড়া হলো, এখন খেয়ে নাও জলদি। একটু পর আনলে হতো না? না, হতো না। বেশি কথা বললে নাক ফাটিয়ে দেবো কিন্তু। জেরিনের কথা শুনে দুজনে হেসে অস্থির। ওরা নাস্তা করতে শুরু করেছে।
আমি এখন হাত গুটিয়ে বসে আছি দেখে জেরিন খোঁচা মেরে বলল, স্যারকে কি গালে উঠিয়ে খাইয়ে দিতে হবে নাকি? জি না, মেয়েদের হাতে খাই না আমি। খাও না, তাই না? ঠিক আছে, সময় হলেই দেখে দেব। টিউশনি শেষ করে বাসা আসবো তখন জেরিন মাঝপথে নেমে গেল আর বলল, রিক্সা করে না গিয়ে হেঁটে যাব। কেন? এমনি, চলো। অগত্যা হাঁটতে শুরু করলাম। জেরিন চুপচাপ হাঁটছে। একটু পর আমার আঙ্গুলের ফাঁকে ওর আঙ্গুল রেখে হাঁটতে শুরু করলো। তারপর আনমনে ও নরম সুরে বলল, জাহিন, তোমার হাতটাকে অনেক ভরসা করি, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো প্লিজ? আমি মনে মনে বললাম, ছেড়ে আর কোথায় যাবো তোমাকে রেখে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি জেরিন, কিন্তু মুখ ফুটে বলতে চেয়েও পারি না। এর যে কষ্ট আর কি আছে সেটা তোমাকে কি করে বোঝাই? কোন একদিন বলবো তোমাকে কতটা ভালোবাসি। জানি না সেদিন তোমাকে পাবো কিনা। জাহিন, চুপ করে আছো যে? আচ্ছা, আমি কি এতটাই খারাপ মেয়ে যাকে তোমার একটুও পছন্দ হয় না? বলো না জাহিন। জেরিন এসব কি বলো? তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সবই বুঝি আর সবই জানি জেরিন, শুধু সময়ের অপেক্ষা। জেরিন আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে পারবো না জাইন, আমি শুধু তোমাকে চাই আর কিচ্ছু না। আরে পাগলি, এত মন খারাপ করছে কেন? আমি কি চলে যাচ্ছি কোথাও, নাকি আমাকে কেউ বিয়ে করে পালিয়ে যাচ্ছে? জেরিন বেঁচে থাকতে তোমাকে কেউ বিয়ে তো দূরে থাক, চোখ তুলে দেখবে সেই সাহস পাবে না, মনে রেখো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়ো, সবাই দেখছে তো। উফ, তাতে আমার কি? এখন ছাড়েন ম্যাডাম, রাতে জড়িয়ে ধরে কালকের মতো ঘুমিয়েন কেমন? সত্যি? হুম। তাহলে চলো। রাতে খাবার খেয়ে রুমে এসে পড়েছি। 12টার পরই জেরিন চুপি চুপি এসে হাজির। আজ আবার এসছো তুমি? তো কি হয়েছে শুনি? কবে যে তোমার জন্য বকা শুনবো কে জানে। জেরিন দরজা লাগিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, সারা রাত ঘুমাবো এভাবে জড়িয়ে ধরে। ঢং যত সব। ওহো, আজ তো তোমার শাস্তি আছে, মনেই ছিল না। না জেরিন, একদম দুষ্টুমি করবে না। জেরিন আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার এক হাত গামছা দিয়ে আর এক হাত ওর ওড়না দিয়ে খাটের দুপাশে বেঁধে দিল। এই আমাকে বাঁধলে কেন? কিন্তু এভাবে কেন? চুপ। সেটি হচ্ছে না। আমি চাই। হবে না। আমি তোমাকে পারমিশন দিচ্ছি তো, তাহলে কেন না যাই? আগে বিয়ে তারপর সব। আমার কথায় জেরিন প্রচণ্ড রেগে গেছে, সাথে কষ্ট পেয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল জেরিন। আচমকা ধাক্কা দিয়ে তাল সামলাতে পারেনি, বিছানার উপর থেকে পড়ে গেলাম। পায়ের মাথায় কিছুটা আঘাত পেলাম। জেরিন সেদিকে ভ্রুক্ষেপও করলো না। ও হুট করে উঠেই চলে গেল ওর রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবছি, আমি কি কোনো ভুল করলাম? ওর কথা মতো চলাটা কি ঠিক ছিল? জানি না কাল কি হবে। সকাল উঠে নাস্তা করে অপেক্ষা করছি জেরিনের জন্য, কলেজে যাব বলে। ওর আসতে দেরি হয়, ভিতরে গিয়ে দেখি জেরিন নেই। আন্টিকে জিজ্ঞেস করতে বললো কলেজে চলে গেছে জেরিন। আমি দ্রুত চলে গেলাম কলেজের দিকে। বুঝলাম কষ্ট পেয়েছে অনেক। আমি কলেজে গিয়ে জেরিনকে দেখে ওর পাশে বসতে গেলাম। জেরিন সরে বসে অন্য একজনকে বসালো। আমি শেষে বেঞ্চে গিয়ে বসলাম। বুঝলাম ওর রাগ ভাঙাতে হবে। কলেজ শেষে বাসায় আসবো তখনই গেটে জেরিনের জন্য অপেক্ষা করছি। ও এলে ওর সাথে হাঁটছি। জেরিন, আমাকে এড়িয়ে চলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। চুপ করে থেকো না প্লিজ, কথা বলো। আমার কথাটা একবার শোনো, তারপর যা ভালো মনে হয় তাই করো। তবুও চুপ থাকবে, কথা বলবে না? ফাঁকা একটা চিপায় জেরিনের হাত ধরে পিছনে ঘুরিয়ে ওর রাঙ্গা ঠোঁটগুলো আমার দখলে নিলাম। জেরিন আমার গালে ঠাস করে দুটো চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছি। জেরিন আমার সাথে এমনটা করতে পারলো? এত রাগ আমার উপর। ওর হাত দুটো আলগা করে দিলাম। তারপর নিজের মতো করে চলে গেলাম ওর সামন থেকে। চোখটা ঝাপসা হয়ে গেছে। পানিটুকু মুছে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বড় গাছের নিচে। বসে বসে ভাবছি কি এমন অন্যায় করেছি আমি। ওদিকে জেরিন বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে। আমি আর বাসায় গেলাম না, সময় মতো টিউশনি করাতে চলে গেলাম। তারপর রাত 10টার পর বাসায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আন্টি একটু পরে এসে বলল, কি হয়েছে বাবা? আজ সারাদিন কই ছিলে? দুপুরে এলে না, আর এত রাত করে কেন এলে? আন্টি, কলেজ শেষে একটা চাকরির জন্য বেরিয়েছিলাম। তারপর টিউশনি করে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হলো। কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, চলো খেয়ে নাও জলদি। না না আন্টি, আমি আজ খেয়ে এসছি ওই বন্ধুর সাথে। ও তাহলে শুয়ে পড়ো কেমন, আমি আসছি। আন্টি ফাতেমা? ও খেয়ে ঘুমিয়ে গেছে জেরিনের কাছে। আচ্ছা আন্টি, আপনি গিয়ে শুয়ে পড়েন তাহলে। আচ্ছা বাবা। আন্টি চলে গেল। আমি ফ্রেশ হয়ে ছাদে বসে আছি। ভীষণ কষ্ট হচ্ছে আমার, কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না। ভালোবাসার এত কষ্ট হয় কেন? দম বন্ধ আসছে, প্রতিটি নিঃশ্বাস এতটা ভারী হয়ে গেছে, আর বুকের বাপাসে চিনচিন ব্যথা শুরু করেছে। চোখের পাতাগুলো বৃষ্টি চড়ানোর জন্য
ব্যাকুল হয়ে আবেদন করছে। জানি না কি ভুল করেছি, জেরিন আমাকেও নিজের চেয়েও বেশি ভালোবাসে, আর তাকে আমি এতটা কষ্ট দিলাম। প্রিয় মানুষের থেকে সামান্য পরিমাণ কষ্ট পাহাড় সমান হয়ে হৃদয় ক্ষতবিক্ষত করে। সেখানে এমন পরিস্থিতিতে আমি আমার ভালোবাসাকে অবহেলা করে কষ্ট দিয়েছি। ভুল হলেও ভুল করে আমি আমার জেরিনের কষ্ট মুছে দেব। হ্যাঁ, এটাই ফাইনাল। মনে মনে নয়, সিদ্ধান্ত যখন ফাইনাল করে নিলাম ততক্ষণে বুঝতে পারলাম কেউ একজন আমার পেছনে। মিষ্টি সুগন্ধ নাকে যেতেই বুঝতে বাকি রইল না, আমার ভালোবাসার মনে রানী এসেছে। পেছন করেই জেরিনকে জড়িয়ে ধরে বললাম, জেরিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কাছে তোমার ইচ্ছেই সব, আর কখনো তোমার মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কষ্ট দেব না। জাইন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্রচণ্ড রাগের মাথায় এসব হয়ে গেছে, বিশ্বাস করো। তারপর থেকে কোনো কিচ্ছু ভালো লাগছে না আমার। অনেক কান্না করেছি। জেরিনের চোখ মুখ ফুলে গেছে কান্নার জন্য, গাল দুটো লাল টকটকে হয়ে আছে। ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা যা হবার হয়ে গেছে, এসব কথা বাদ দাও। কিন্তু তোমার ফর্সার নাকটা কেমন টমেটোর মতো হয়ে গেছে। আমার নাক টমেটোর মতো? তাই তো দেখছি। দেখো, কাল থেকে অনেক কষ্ট দিয়েছো, এখন ঝগড়া করতে মন যাচ্ছে না আমার। কষ্ট তো তুমি পেয়েছো, আমি পেয়েছি। এখন সব কষ্ট দূর হয়ে যাবে। কিভাবে শুনি? জেরিনকে আর কোলা করে তুলে আমার বিছানার দিকে নিয়ে যাচ্ছি, আর কানে কানে বললাম, আজ তোমাকে সুখের উত্তাল সমুদ্রে হাবুডুবু খাওয়াবো। সত্যি নাকি কালকের মতো ঢপ দিচ্ছ? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, আমার বুঝি লজ্জা নাই, শয়তান। থাক হয়েছে, কত লজ্জা শরম আছে তা তো ভালো করেই জানি। জেরিনকে বিছানায় ফেলে দিয়ে ওর সব কষ্টগুলোকে চুমুর প্রতিদানে মোছার চেষ্টা করছি। আজ আর কোনো বাধা দেব না। আমি জেরিনকে সুখী আর হাসি মুখে দেখতে চাই। অতবার দুজনে হারিয়ে গেলাম গভীর প্রণয় লীলায়। ঘণ্টা দুয়েক পর জেরিন আমার বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর পিঠে হাত বুলাচ্ছি। জেরিন, আজ থেকে আমার উপর তোমার সমস্ত কন্ট্রোল থাকবে। মনে থাকবে তো তোমার? শোনো না, বলো। তোমার ভালোবাসার কাছে আমি সবসময় হেরে যাই। এই হেরে যাওয়ার মাঝে আমি পরম সুখ অনুভব করি। জানো, কখনো ভাবিনি আমার মধ্যে একটা ছেলেকে এত বড় পরিবারের মেয়ে কখনো ভালোবাসবে, কিন্তু তোমার ভালোবাসা আজ আমাকে এত দূর নিয়ে এসেছে। জানো জেরিন, তুমি যখন আমাকে বারবার বলতে তুমি আমাকে ভালোবাসো, তখন আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করতো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস হতো না আমার অবস্থানের জন্য। নিজের ভেতরে খুব কষ্ট হলেও তোমাকে বুঝতে দিতাম না। আজ আমার বলতে কোনো বাধা নেই, আমি তোমাকে খুব ভালোবাসি জেরিন। ওলে বাবালে, আমার গুলুমুলু বাবুটার মন আজ খুব খুশি দেখছি। জেরিন আরো জোরে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিল। আমি ওর কপালে আলতো করে চুমু খেলাম। শোনো না, চলো না, কাল আমরা বিয়ে করে নিই, পরে আম্মুকে জানাবো। তাতে তারা যদি খেপে যায় তখন সব শেষ হয়ে যাবে জেরিন। যা হবার পরে হবে, আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা মাথা গরম করো না, যা ভালো হবে আমি সেটাই করব, কিন্তু কোনো তাড়াহুড়ো না। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি আবারও এখন হাবুডুবু খাবো। ওরে হারামি দুষ্টু মেয়ে। ভালোবাসার সাগরে আরেকবার সাঁতরে এলাম দুজন। তারপর জেরিনের রুমে চলে গেল। পরদিন দুপুরে বাসা এসে দেখি কিছু মেহমান এসেছে। তাদের কথা শুনে সব না বুঝলেও এতটুকু বুঝেছি তারা বিয়ের ব্যাপারে কথা বলছে, আর সেটা জেরিনের বিয়ে নিয়ে। আমার বুকটা কেঁপে উঠল ওদের কথা শুনে। জেরিনকে বিয়ে করবে তাহলে আমার কি হবে? সব কিছু তো জলদি শেষ হয়ে যাবে। এত স্বপ্ন, এত ভালোবাসা, তার কোনো মূল্য থাকবে না। না না, এটা কিছুতেই মানতে পারবো না আমি। যে করে হোক এই বিয়ে আটকাতে হবে, না হলে আমার ভালোবাসা হারিয়ে যাবে। আমি দরজা দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। ছেলের বাবা বোধহয় পরিচিত আঙ্কেলের, হয়তো ছোটবেলার বন্ধু। বেশ কিছু সময় ধরে দেখছিলাম। তাদের কথা শুনে এখন আসল ব্যাপারটা বুঝতে সক্ষম হলাম। মূল বিষয়টা ছিল এমন, 2-3 দিন আগে ফাতেমা আর জেরিন শপিংয়ে গিয়েছিল। সেখানে নাকি জেরিনকে দেখে ভালো লাগে ওই ছেলের। খোঁজখবর নিয়ে তারপর তার বাবাকে জানায় বিয়ে করার জন্য। তাই এখন একমাত্র ছেলের আবদার মেটাতে এসেছেন। তার ভাষ্য মতে, আমি আমার একমাত্র ছেলের কোনো অবদান আজ অবধি অপূরণ রাখিনি। ও আমার হীরের টুকরো ছেলে, বিদেশ থেকে MBA করে এসেছে, এখন আমার বিজনেস নিজেই সামলাচ্ছে। ওর জন্য ভদ্র সুন্দরী একটা মেয়ে খুঁজছিলাম, আর তোর এমন একটা মেয়ে আছে সেটা জানতামই না। হুট করে বললি তো সব হয় না। আর আমার মেয়ে তো এখনো পড়ছে, সবে মাত্র কলেজে উঠল। এত জলদি বিয়ে দিতে চাই না আমি। তুই তো জানিস সবই আমার ব্যাপারে। মনে পড়ে 15 বছর আগের কথা। তোর জীবন মরণ মুহূর্তে আমি তোকে হেল্প না করলে আজ তুই এই অবধি আসতে পারতি না। সেদিন তুই বলেছিলি জীবনে কখনো যদি ঋণ শোধ করার সুযোগ আসে তবে তুই তা ছাড়বি না। আজ সেই ঋণ শোধ করতে বলছিলি না? তোর মেয়েকে আমার ঘরের বৌমা বানাতে চাই বন্ধু।
দুই পরিবারের মাঝে বন্ধনটা মজবুত করতে চাই। শোন, আমার মেয়েকে আমার মতো করে গড়ে তুলছি, এখনো বিয়ের চিন্তা করতে চাই না। পড়াশোনা শেষ করুক, তারপর ভাববো। বন্ধু, আমার ছেলেটা খুব ইমোশনাল। তোর মেয়েকে না পেলে আমার ছেলেটা কষ্টে না জানি কি করে ফেলে। আমি তোর কাছে হাত জোড় করছি, আমাকে ফিরিয়ে দিস না খালি হাতে। বন্ধুকে তার ছেলের কাছে ছোট করিস না। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি আমি। আরে শোন, এতটা ভেঙে পড়িস কেন? তুই জানিয়েছিস, আমি দেখছি ব্যাপারটা। চল এখন খেয়ে নেই। আমি জানতাম আমার বন্ধু আমার কথা রাখবে। আমার একটাই মাত্র ছেলে, আর সুখ মানে আমার সুখ। বন্ধু, চল খেতে বসি। খাওয়া দাওয়া শেষ করে ভদ্রলোকটি উঠে চলে গেলেন। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলে তিনি বললেন, বাবা, ও আমার ছোটবেলার পরিচিত। স্কুল থেকে ওর সাথে আমার ভালো বন্ধুর সম্পর্ক। কলেজেও একসাথে পড়তাম। যখন চাকরি করতাম তখনও পাশাপাশি ছিলাম। একদিন আমার বড় একটা অফার আসে। তখন আমার কাছে প্রয়োজনীয় টাকা ছিল না, খুব ঝামেলায় পড়ে যায়। তখন ও আমাকে ওর বাবার থেকে জমি বিক্রি করে টাকা দেয়, আর ওই টাকা দিয়ে আমার অফারটা কাজে লাগিয়ে নতুন বিজনেস শুরু করি। আজ আমার এতদূর আসার একমাত্র ভূমিকা সত্যি ওর ওই উপকার, যা কখনো অস্বীকার করতে পারবো না। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে ওর উপকার। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ভাগ্যটা কেন আমার সাথে এমন করছে কিছুই জানি না। আঙ্কেল টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তুমি গিয়ে খেয়ে নাও, এখন রাতে কথা বলবো, কেমন? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল আন্টির সাথে পরামর্শ করতে লাগলো। তারা যেটা চেয়েছিল আমার সাথে জেরিনে বিয়ে দেবে, কিন্তু পরিস্থিতি এখন প্রতিকূলতার বাতাসে উল্টো পথে চলতে বাধ্য করছে। আগে নিজের মেয়ে, তারপর বন্ধু, কিন্তু সব কিছু বলে যাওয়াও সম্ভব না। সমাজে সবারই একটা মান সম্মান আছে, সেটা বিবেচনা করতে হবে। দুদিন পর হাজারো বাধা বিপত্তি ও বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ হয়ে অথবা তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে জেরিনের বিয়ে তার বন্ধুর ছেলের সাথেই হবে। জাইনকে তাদের পছন্দ ছিল, কিন্তু জাইন এখনও জানে না এই বিষয়ে। জাইনকে তাদের পছন্দ ছিল, কিন্তু এখনও জাইন জানে না এই বিষয়ে। এখন বড় কথা হলো বন্ধুর ছেলের ব্যাপারে ভালো করে খোঁজখবর নেওয়া, আর জেরিনকে জানানো জেরিন মা বাবার কথা ফেলে দেওয়া মেয়ে নয়। কারণ জেরিন জানে তার বাবা সবসময় তার জন্য সেরাটাই পছন্দ করবে, কিন্তু সবসময় কি সেরাটা সবার পছন্দ করতে পারে? জেরিনের বিয়ের ব্যাপারে আমরা তিনজন ছাড়া জেরিন এখনও কিছু জানে না। এদিকে জেরিনকে হারানোর ভয়ে আমার খাওয়া ঘুম সব উড়ে গেছে। জেরিন দুদিন ধরে লক্ষ্য করছে আমার টেনশন। কয়েকবার জিজ্ঞেস করেও জানতে পারিনি, কিন্তু আমি চুপ থাকতে পারছি না। জেরিনকে আমি ভালোবাসি, তাকে এত সহজে হারিয়ে যেতে দিতে পারি না। আবার যে পরিবার আমাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সব কিছু দিল, আর সেই পরিবারের সাথে কি করে বেমানি করব? আর আমার কি যোগ্যতা আছে যে তার জন্য জেরিনকে বিয়ে করতে চাইব? কঠিন বাস্তবতা বলে একটা জিনিস আছে, সেটা এতদিন যেভাবে জেনেছি আজ তার থেকেও খারাপ পরিস্থিতি নিয়ে সময় পার করছি। সন্ধ্যায় টিউশনি করে ফেরার পথে জেরিনের কল এলো। জাইন, কোথায় তুমি? বাসায় আসছি। বাসায় এসো না, আমি বাইরে যাব। কোথায় যাবে? তুমি মেন রোডে এসো, ওখানে আসছি আমি। আচ্ছা। জেরিনের জন্য অপেক্ষা করছি। একটু পর ও গাড়ি নিয়ে এলো, গাড়িতে তুলে নিল আমাকে। দুদিন ধরে দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে গেছো। কি হয়েছে তোমার বলবে? বাপি, আম্মু সবাই চুপি চুপি কি কথা বলছে, আমাকে বলেও না, শুধু কেমন করে তাকিয়ে থাকে। কি হয়েছে তোমাদের? কেন আমাকে এড়িয়ে চলছো সবাই? তারপর জেরিনকে সব খুলে বললাম। ওর মুখে হাসি ফুটে উঠলো। তারপর বলল, এই জন্যই সবাই আমাকে না বলে টেনশন করছে। এত টেনশনের কি আছে? বাবা মা যা বলবে আমি কি তার বাইরে কিছু করব নাকি? তারা আমার খারাপ চাইবে না, আমিও তাদেরকে ছোট করব না কখনো। জেরিনের এমন কথা শুনে আমার মাথা ঘুরে উঠলো। কি বললো জেরিন এটা? বাবা মায়ের কথা মতো চলবে, তাহলে আমার সাথে ভালোবাসা মিথ্যা নাটক করলো, কিন্তু কেন? একটা সম্পর্ক এত সহজে শেষ করে দিবে? কোনো মূল্য নেই আমার ভালোবাসার। প্রায় ঘন্টাখানিক পর আমি আর জেরিন বাসায় চলে এলাম। রাতে খাবার টেবিলে সবাই এক হলাম খাবার জন্য। আঙ্কেল আন্টির চেহারায় কিছুটা চিন্তার ছাপ, কিন্তু জেরিন হাসি মুখে আছে। তারপর বলল, বাপি, আম্মু, তোমরা টেনশন করো না, আমি সব শুনেছি জাইনের থেকে। কি শুনছো মামুনি? এই যে আমার বিয়ে নিয়ে তোমাদের টেনশন হচ্ছে, এটাই। সমস্যা নেই, তোমরা যে ছেলের সাথে বিয়ে দিতে চাইবে আমি তাকেই বিয়ে করব, আর আমি জানি তোমরা আমার খারাপ চাইবে না। আঙ্কেল আন্টির চেহারায় তখন একটু ঝলমলে হয়ে উঠলো। যাক, তাহলে তাদের মেয়ে বিয়েতে রাজি হয়েছে,
পরক্ষণে জেরিন বলল, বিয়ে করব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পড়াশোনা শেষ হবে তারপর। এর আগে এসব কথা উঠলে সোজা বাড়ি থেকে চলে যাব। ঠিক 4 বছর পর বিয়ের কথা বলবে। বলো, রাজি আছো? আচ্ছা মামুনি, তুমি যা চাইবে সেটাই হবে। ওকে, তাহলে এখন থেকে এসব বিষয়ে আর কোনো কথা বলবে না, হাসি মুখে চলাফেরা করবে। আচ্ছা ঠিক আছে। আমি এতক্ষণ চুপ করে শুনছিলাম। আমার কষ্টটা নিজের ভিতরেই চেপে রাখলাম, কাউকে বুঝতে দিতে চাই না। রুই মাছের মতো ফুট কেটেই বললাম, বিয়ের সব দায়িত্ব কিন্তু আমার। খাওয়া শেষ করে ফাতেমাকে কোলে নিয়ে সোফায় বসে আছি। ভাইয়া, মিত্তি আপুর বিয়ে হবে? বিয়ে করে চলে যাবে। তোর আরেকটা ভাইয়া হবে, অনেক ভালো সে ভাইয়া, অনেক পড়াশোনা করেছে, দেখতে খুব সুন্দর। উলে বাবা, আমিও দেখবো ভাইয়াকে। একদিন আমরা সবাই মিলে যাব দেখতে। যেদিন শুনছিল আমার কথা পাশ থেকেই, মূলত ওকে শুনে শুনে বলছিলাম কথাগুলো। ওর অ্যাটেনশন বুঝতে পেরে আবারও বলতে শুরু করলাম, জানিস ফাতেমা, তোর এই নতুন ভাইয়া তোর এই আপুকে খুব ভালোবাসে। বিয়ের পর বিদেশে নিয়ে যাবে ঘুরতে, টাকা পয়সার তো অভাব নেই ওর। এমন ছেলে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যদিও ফাতেমা এসবের কিছুই বোঝে না, কিন্তু যাকে শোনানোর জন্য বললাম সে ঠিকই বুঝেছে। তারপর ফাতেমা আমাকে বলল, ভাইয়া, তুমি বিয়ে করবে কেন? তোর ভাইকে টাকা আছে না, দেওয়ার মতো কোনো পরিচয় আছে? কে বিয়ে করবে তোর ভাইয়াকে? সারা জীবন আফসোস করবি তুই ভাবি বলে, কাউকে ডাকতে পারবি না। তুই বড় হলে তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবো, তারপর আমার দায়িত্ব শেষ, বুঝলি? ফাতেমা ঘোড়ার আন্ডা কিছু না বুঝে মাথা নাড়িয়ে ভাইকে সাপোর্ট করলো। যেদিন কথাগুলো শুনে রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। রাত তখন ভালোই গভীর। হঠাৎই আকাশ মেঘে ঢেকে গেল, অনেকটা আমার জীবনের মতোই। কিছু সময় পরে ঝুম বৃষ্টি শুরু হলো। রুম থেকে বের হয়ে চাঁদে দাঁড়িয়ে ভিজতে শুরু করলাম। প্রতিটা বৃষ্টির ফোঁটাই আমার শরীর ছুঁয়ে যাওয়ার সময় আমার চোখের পানিটুকু সাথে নিয়ে চড়েছে, যা আমি ছাড়া কেউ দেখছে না। নিজেকে বোঝানোর চেষ্টা করছি, সবার জন্য ভালোবাসা নয়, নিজের অবস্থান বুঝে কারো সামনে দাঁড়ানো উচিত। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। মাটিতে শুয়ে চাঁদ ধরার চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। নতুন করে জীবনকে গুছিয়ে নিতে হবে। পড়াশোনা শেষ করে একটা চাকরি পেলে ফাতেমাকে নিয়ে চলে যাব, কিন্তু ততদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আঙ্কেল আন্টিকে কখনো কিছু জানাতে পারবো না, খুব ছোট হয়ে যাব তাদের কাছে। নিঃসন্তানের মতো আগলে রেখেছে, ভাগ্যের উপর কারো হাত থাকে না। ছোটবেলায় বাবার আদর হারিয়েছি, কৈশোরে মায়ের আদর, আর এখন ভালোবাসার মানুষকেও হারাতে হচ্ছে। অনেক বড় ভাগ্যবান আমি। সব স্বপ্নগুলো দেখতে দেখতেই সব ভেঙে যায়। আর কোনো স্বপ্ন দেখতে চাই না অভিশপ্ত জীবনে। ভালো থাকুক সবাই। পরদিন সকালে আঙ্কেল বললেন, বাবা জাইন, আজ দুপুরে খেয়ে টিউশনিতে যেও না। কেন আঙ্কেল, কোনো কাজ আছে কি? হ্যাঁ, আজ বিকেলে আমার বন্ধুর ছেলেকে দেখতে যাব সবাই। জেরিনও যাবে? না না, ওকে নিব না। তোমার স্টুডেন্ট আসবে, ওর সাথে থাকবে। আমরা 2 পরিবার গিয়ে দেখে আসব। তুমিও যাবে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, নিজের কবর নিজেকে দেখে শুনে আসবো, এই আর কি। এটা তো হবার কথা আমার সাথে। যাই হোক, দুপুরে জেরিনের আন্টিরা চলে এলো। তারপর আমরা বের হলাম। গতকাল থেকে জেরিনের সাথে কথা বলার মতো সাহস পাইনি, আর কোন মুখ নিয়ে বা কথা বলতে যাব, তাই ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। যাবার সময় জেরিন জানালার কাছে দাঁড়িয়েছিল। আমি না দেখার ভান করে সবার সাথে বের হলাম। বিশাল বড় বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নামলাম। ভেতরে যেন উৎসবের আমেজ, আর আমার ভিতর সুখের আবহ সঙ্গীত বাজছে। ছেলের বাবা, ছেলে আর মা এলো। তাদের সাথে মেয়েও এসে বলল। আমি ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আসলে খুব সুন্দর চেহারা, যথেষ্ট হ্যান্ডসাম। তারপর পাশের গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে আর ওকে জেরিনের পাশে দেখে মিলাচ্ছি। আমার থেকে ওর পাশে জেরিনকে বেশি মানিয়েছে। কেন জানি মুখ থেকে বেরিয়ে গেল মাশাআল্লাহ। আঙ্কেল একে একে সবার পরিচয় করিয়ে দিল। আমার বেলায় একটু থমকে গেল। তারপর ওনাদেরকে বলল, আমার মেয়ের সাথে পড়ে, একই কলেজে, আমার বাসাতেই থাকে, জাইন। আমি যে বস্তিতে থাকতাম সেটা বলিনি, বা সবটা কিন্তু এই পরিবারের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তাও বুঝলো। আর আমি কোনো ভালো দামি পরিবারেরও ছেলে নই, কিন্তু ওদের কেন জানি আমাকে পছন্দ হলো না। আমাদের হবু জামাই বলল, পড়াশোনা করে ভালো কথা, কিন্তু একই বাসায় কেন রাখছেন বাবা? আজকাল কয়টা ছেলেকে বিশ্বাস করা যায়? আঙ্কেলের কথা শুনে বুড়ো কুসকে তারপর বলল সব ঘটনা, প্রথম থেকে আজ অব্দি সবকিছু। সব শুনে ছেলে যেন শরীরে আগুন জ্বলছে, কিছুতে সহ্য করতে পারছে না। তারপর বলল, উপকার অনেকভাবেই করা যায় বাবা। আপনি একটা টিন শেড বাসা ঠিক করে দিতেন, সেটাও ভালো হতো। কিন্তু বস্তির একটা ছেলেকে নিজের ঘরে এনে রাখাটা ঠিক হয়েছে? এসব ছেলেদের বিশ্বাস করলেন কি করে? কখন কোন ক্ষতি করে বসে কে জানে। দেখো বাবা, এখনো তোমাদের বিয়ে হয়নি, এখনই বাবা কেন ডাকছো? কিছু মনে করবেন না,
আমি সবাইকে খুব জলদিও আপন করে নিই, তাই ডাকলাম। সে তো বুঝতেই পারছি। ছেলের কথায় আঙ্কেল আন্টির বুঝতে বাকি নেই ছেলে কতটা মিশুক, কিন্তু এতগুলো মানুষের মাঝে আমাকে নিয়ে যা কিছু আলোচনা করলো তাতে আমার কিছুটা খারাপই লাগলো। চোখের পাতাগুলো ভারী হয়ে গেল। আমি ওখান থেকে উঠে চলে এলাম। আঙ্কেল আন্টি আমার চলে আসার সময় তাকিয়ে রইল, হয়তো ব্যাপারটা তারা মেনে নিতে পারেনি। আমি ড্রাইভারকে বলে বাসায় চলে এলাম। সারাটা পথ ভাবলাম হয়তো পুরো পৃথিবীর কাছে একটা জঞ্জাল হয়ে গেছে আমি, যখন যার ইচ্ছে উবড়ে ফেলতে চায়। তাই সিদ্ধান্ত নিলাম আর নয়, আমার জন্য একটা সুন্দর পরিবারের নতুন সম্পর্ক তৈরিতে কোনো বাধা হয়ে থাকবো না। কেউ কটাক্ষ করবে তার সে দূরে সরে যায়, সেটাই সবার জন্য ভালো হবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এসেছি, কিন্তু চোখের পানি মুছতে একদমই খেয়াল নেই। সেই চোখের পানি আর অপমানিত চেহারাটা জেরিনের চোখ এড়ায়নি। জেরিনে গিয়ে সে বলল, কি হয়েছে জাইন তোমার? না কিছু না, চোখে পানি কেন? এমনি কিছু হয়নি। জাইন, জাইন। জেরিনের সামনে থেকে চলে গেলাম, নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এদিকে জেরিন ওর আম্মুকে ফোন করে সবটা জানতে চাইলো ওখানে কি হয়েছে। বলল বাসায় এসে সব বলবে। আঙ্কেল ওনাদের কোনো কথা না দিয়েই সৌজন্য সাক্ষাৎ করে বাসায় চলে এলেন। বাসায় এসে বসলো সবাই ড্রয়িং রুমে। জেরিন এসে জিজ্ঞেস করলো, তারপর আঙ্কেল আন্টি সব কিছু জানালো। বাহ, চমৎকার বাপি। এমন করে জাইনকে তোমাদের সামনে অপমান করলো আর তোমরা কিচ্ছু বললে না? ওখানে বলিনি তার মানে এই না যে একেবারে ছেড়ে দিয়েছি। এই ছেলে যতই বড় বড় সার্টিফিকেট অর্জন করুক না কেন, বিবেকের শিক্ষা মোটেই অর্জন করতে পারেনি। তাতে কি, তোমাদের মান সম্মান তো আগে, তারপর তো মেয়ের সুখ, তাই না? টাকা আছে না, সুখ তো এমনি আসবে। কি বলো না বাপি? না রে মা, তোমার বাপি এখনো মরে যায়নি। বন্ধুর অনুরোধে ছেলে না দেখে পরিস্থিতি সামলাতে বিয়ে দিতে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছেলের ব্যবহার শিক্ষা কোনোটাই পছন্দ হয়নি। তোমাকে আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিব। আর হ্যাঁ, এসব নিয়ে ভাবতে হবে না। জাইন কোথায়? ওকে ডেকে নিয়ে আসো, ও অনেক কষ্ট পেয়েছে। ওকে কেন ডাকবে? সরি বলবে? কোনো দরকার নেই। ওকে যেমন সবার সামনে অপমান করেছো, যদি পারো তবে জাইনকে দিয়েই সবার সামনে ওদেরকে উচিত জবাবটুকু তো দেওয়ার চেষ্টা করবে। তাতে জাইন আর আমি দুজনেই খুশি হব। জেরিন চলে গেল। আঙ্কেল আন্টি আর বাকিরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিল বন্ধুর ছেলের সাথে বিয়ে হবে না জেরিনের, কিন্তু কার সাথে হবে সেটা নিয়ে কিছু বলেনি। এবার তোমাদের জানানো দরকার মূলত সেদিন জেরিন আর আমার কি কথা হয়েছিল। সেদিন জেরিনকে যখন প্রশ্ন করেছিলাম কেন সে তার বাবা মায়ের কথা মতো বিয়ে করবে, তখন পরে বলেছিল, জাইন, বাপির যেহেতু বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি এখন তোমার কথা বললে কোনোভাবেই আমাকে বিয়ে দেবে না তোমার সাথে। যদি বিয়ে করতেই হয় তবে বিয়ের দিন পালিয়ে যাব, আর না হলে তো কোনো সমস্যা হবে না। ততদিন তুমি কাউকে কিছু বুঝতে দিও না। একটা কথা মনে রেখো, জেরিন শুধু জাইনের হয়ে থাকবে। তো সেই কথা মতো কাউকে বুঝতে দেয়নি আমার ভিতরে কি চলছে, কিন্তু জেরিনকে হারানোর ভয়টা খুব বেশি চলছিল, যার দরুন বুক ফিরে কান্না আসছিল। জেরিন আমার রুমের সামনে এসে দরজায় টোকা দিল। জাইন, দরজা খোলো। আমি দরজা খুলে দিলাম। চোখে তখনও পানি। জেরিন আমার চোখ থেকে পানি মুছে দিয়ে বলল, আর কষ্ট পেতে হবে না। আমার কোনো কষ্টের অনুভূতি নেই, আমি ভালো আছি। সে আমি জানি, বুঝি তুমি কতটা ভালো আছো। কিছু বলবে এখন? আজ খুব ভালো করে বুঝতে পারছি আল্লাহ যা করে তার ভালোর জন্যই করে। দেখো, আজ যদি তুমি ওখানে না যেতে, ওরা তোমার সাথে খারাপ ব্যবহার না করতো, তাহলে এই বিয়েটা ভাঙা খুব কষ্ট হয়ে যেত। আর পরে আমরা পালিয়ে বিয়ে করলে তাতে বাপি আম্মুও খুব কষ্ট পেত। আজ এই কষ্টটুকু পেয়েছো বলেই সবাই সত্যিটা জানতে পেরেছে, আর তুমিও আমাকে হারাবার চিন্তা থেকে মুক্ত হয়েছো। প্লিজ জাইন, আর মন খারাপ করো না। এই কদিন আমিও নিজের সাথে অনেক লড়েছি, ক্লান্ত হয়ে গেছে আমার মনটা। কাল নতুন বছর শুরু হবে। আজ রাতে আমরা সবাই পুরনো এই বছরটাকে আনন্দের সাথে বিদায় দিই। সব দুঃখ কষ্ট ভুলে, আর্তনাদ রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন বছরটা শুরু করি। যা পাইনি, যা হারিয়েছি, ওসব নিয়ে মন খারাপ না করে নতুন করে স্বপ্ন সাজাই। বলো, রাখবে না আমার কথা, তোমার জেরিনের কথা? জেরিনকে খুব ভালোবাসি, তাই আর ভালোবাসা মাখানো কথা কি করে ফেলে দেব। খুব আপন করে জড়িয়ে নিলাম আমার বুকে। দুজনের চোখে ভালোবাসার অশ্রু ঝরছিল। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কতটা পরিশ্রম ও কষ্ট কাঠখড় পোড়াতে হয় তা শুধু প্রেমিক যুগলই জানে। জেরিনকে বললাম, আমি কখনোই আমার জন্য কিছু চাই না জেরিন। যদি সম্ভব হয় তাহলে কিছু টাকা নাও তোমার বাপির থেকে, তারপর চলো আমরা কিছু পথ শিশুর খাবার কিনে দেই।
আর পারলে কিছু শীতার্থ মানুষের জন্য শীতের জামা কিনে দেই। আমাদের সমাজে যারা বিত্তমান শ্রেণীর মানুষ, তারা একটু চেষ্টা বা সদিচ্ছা প্রকাশ করলেই আমার মনে হয় আমাদের দেশের অসহায় মানুষের সংখ্যা একেবারে কমে যেত। প্রতি বছর সবাই যদি করে 5টা পরিবারকে তাদের মুনাফা থেকে কিছু পরিমাণের মতো টাকা সাহায্য করত, তবে এত মানুষ ঘর ছাড়া বাইরে কষ্ট করে রাত কাটাতো না। এছাড়াও আমাদের নিজেদেরও প্রতিদিন কত টাকা এদিক ওদিক বা বেহুদা কাজে খরচ করি, তার থেকে কিছু টাকা দিয়ে যদি কোনো ক্ষুধার্ত পথ শিশুদের খাবার কিনে দেই, তবে তারা অনাহারে থাকতো না। শুধু নিজেদের একটু সচেতনতা আর তাদেরকে ভালোবাসার আগ্রহ মন থেকে এলেই সমাজটা আরও সুন্দর হতো। যেদিন আমার কথা শুনে খুব খুশি হলো। তারপর ওর বাবাকে গিয়ে বলল, বাপি, আমার একটা কথা ছিল। বলো মামুনি। আজ যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তাতে তোমাদের আর তোমার মেয়ের জীবন বেঁচে গেছে। এই জন্য আর কাল নতুন বছর শুরু হবে, সেই উপলক্ষে আমি আর জাইন কিছু পথ শিশু আর অসহায় মানুষদের সাহায্য করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। জেরিন ওর বাবাকে বলল, তো এবার কিছু টাকা দাও জলদি। কত টাকা লাগবে? জেরিন বলল, তোমার বিবেকে যা বাঁধে তাই দাও। জেরিন বাবা তার রুম থেকে 1000 টাকা দুটো বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, এখানে যা আছে তার সবটুকুই খরচ করে এসো, প্রয়োজন হলে বলো, আমি অ্যাকাউন্টে টাকা দিব। আচ্ছা বাপি, আমি জাইন আর ফাতেমা যাচ্ছি, রাতে কথা বলবো। তারপর 3 জন মিলে বের হয়ে আগে শপিং করলাম নির্দিষ্ট মানুষের হিসাব করে। তারপর সেগুলো নিয়ে গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিলিয়ে দিলাম। সবাই খুব খুশি, মাথায় হাত রেখে জেরিনকে দোয়া করলো। আমি মনে মনে খুব খুশি হলাম। একসময় আমি এমন কারো সাহায্যের জন্য অপেক্ষা করতাম। তখন যদি জেরিনের সাথে পরিচয় হতো, তবে মায়ের চিকিৎসার জন্য খরচটা হয়তো ব্যবস্থা করতে পারতাম। তাহলে কাল নতুন বছরে মায়ের হাতে রান্না খেতে পারতাম। আর মনে ভাবছিলাম কথাগুলো, তখনই চোখটা ঝাপসা হয়ে গেছে। অসহায় মানুষের সাহায্য করে যতটা খুশি লাগে, তা 1000 টাকা রেস্টুরেন্টে গিয়ে খেলেও অত খুশি আর তৃপ্তি লাগে না। ভালো লাগছে এটা ভেবে যে আজ আমাদের জন্য কয়েকটি মানুষ শান্তি নিঃশ্বাস ফেলবে, হোক সেটা যতটুকু বা অল্প। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেছে। 10টার দিকে বাসায় ফিরে এলাম। ততক্ষণে ফাতেমা ঘুমিয়ে গেছে। ওকে বাইরে থেকে খাইয়ে দিয়েছে জেরিন। বাসায় গিয়ে ফাতেমাকে জেরিনের বিছানায় রেখে আমি আঙ্কেল আন্টিকে বলে রুমে চলে আসবো। তখন জেরিন কেমন যেন একটু দুষ্ট হাসি আর চোখ মেরে কী জানি ইশারা দিল। আমি না বোঝার ভান করে রুমে চলে এলাম। আঙ্কেল আর আন্টি নিজেদের রুমে গিয়ে বলল, তুমি কালই ওদেরকে সব বলে ঝামেলা শেষ করে দাও। বিয়ে জাইনের সাথেই হবে। এমন ছেলে হাতছাড়া করতে পারবো না। যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবে, তার মনটা কত বড় তা দেখেছো? আমিও তাই ভাবছি। আর হ্যাঁ, জাইনকে ওর লক্ষ্যে পৌঁছে দিতে যাবতীয় সবকিছু আমার দায়িত্ব। জাইনকে দিয়েই ওই ছেলের উচিত জবাব ফিরিয়ে দেব। আর তোমার কাজ কাল মেয়েকে একটু জিজ্ঞাসা করবে ওর ব্যাপারে। আচ্ছা, করব, এসব নিয়ে তুমি ভেবো না। আর হ্যাঁ, কাল আমরা সবাই ঘুরতে যাব। কেনাকাটা করব আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেল। জেরিন আমার রুমে এসে প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আমি এর পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, চোরের 10 দিন, গেরস্তর 1 দিন। আমার ঘরে চুরি করে আসে প্রতিদিন, আজ আমি তোমার মনের ঘরে ডাকাতি করতে আসছি। কি করতে পারো তা ভালো করেই জানা আছে আমার। চত্বরস। তাই তো আজ বুঝাবো জাইন কি পারে। তো কি বোঝাবেন জানা? ভালোবাসার সাগরে কি করে সাঁতার কাটতে হয় সেটাই শেখাবো। জেরিনকে কিছু বলতে সুযোগ না দিই ও ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে চেপে ধরলাম, যেন 1000 বছরের খোদা জমে আছে দুজনের ঠোঁটে। সেই খোদা যেন আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে গেল। একে অন্যের সাথে মিশে যেতে ইচ্ছে করছে। রুমের লাইটটা অফ করে জেরিনকে নিয়ে সোফায় গেলাম। তারপর সব দেনা পাওনা মেটানো শুরু করলাম, যেন দুজনেই। জাইন, এই কয়দিনের সব কষ্ট ভুলিয়ে আজ নতুন বছরের শুরুর আনন্দের সাথে আমাকেও খুশি করে দাও। সে আনন্দ ভাগ করতেই আজ তোমার কাছে এসেছি। সারা রাত জেরিনের সাথে ভালোবাসার সাগরে ডুবেছিলাম। ভোর আবার একটু আগে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরদিন সকালে আঙ্কেলের বন্ধু এলো বিয়ের কথা পাকা করতে, কিন্তু আঙ্কেল আন্টির কোনো মত না থাকা সত্ত্বেও সহজে জানাতে সংকোচ করছে। ইতিমধ্যে জেরিনও হাজির ওখানে, সাথে আমিও। আঙ্কেল বলল, দেখো, বন্ধুর সম্পর্ককে আরো মজবুত করতে চেয়েছিলাম। আর তোর ছেলের পড়াশোনা, ব্যবসা সব মিলে পছন্দ হয়েছিল শুনে, কিন্তু সেদিন সামনাসামনি দেখে বুঝলাম তোর ছেলের কাগজে শিক্ষা থাকতে পারে, কিন্তু বিবেকের শিক্ষা বিন্দু মাত্রও নেই। কি বলছিস সেসব? কি করেছে আমার ছেলে? আমি কাকে আমার বাসায় রাখবো না রাখবো সেটা একান্তই আমার ব্যাপার। আর বিয়ে না হতে বাবা বাবা ডাকাটা খুব অশোভনীয়। এতটুকু কমন সেন্স নেই?
কাকে কতটুকু সম্মান দিতে হয় সেটাও জানে না। শোন, ওই জাইনকে আমি বস্তি থেকে আনিনি, আমার মেয়ে ওকে নিয়ে এসেছে, কারণ আমার মেয়ে ওকে পছন্দ করে, ওর সাথে পড়ে। ওর কষ্টটাকে নিজের মতো করে অনুভব করতে পেরে ওকে আমার বাসায় এনেছে। ওর এতিম বোনটাকে নিজের বোনের মতো মানুষ করার দায়িত্ব নিয়েছে। সেই ছেলেকে নিজের পরিবারের একজন মনে করি, আর ওকেই তোর ছেলে অপমান করলো। শোন, পোশাকে মানুষের ছোট বড় যাচাই করতে নেই, তার ব্যবহার মন মানসিকতা দেখে বিচার করতে হয়। সেটা তোর ছেলেকে বুঝাস, আমাকে ক্ষমা করে দিস, তোর উপকার সারা জীবন মনে রাখবো। দোস্ত, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বিয়েটা ভেঙে দিস না প্লিজ। আমার ছেলেটা না জানি কি করে বসে। কিছু করার নেই, আমার মেয়ের সুখ আমি নষ্ট করতে পারবো না। আর আরেকটা কথা শুনে রাখ, সবার সামনে বলি, তোরা যে ছেলেকে অপমান করেছিস, আমার মেয়ের বিয়ে সেই ছেলের সাথেই হবে। আমি তো অবাক হয়ে গেলাম। আঙ্কেলের কথা শুনে আমি রীতিমতো অবাকই হয়ে গেলাম। উনি কি রাগের মাথায় এসে বলছে, নাকি বন্ধুকে এড়ানোর জন্য এমন বলছে, কিছুই বুঝতে পারছি না। তারপর আঙ্কেল বলল, আমরা নিজেরা ঠিক করে রেখেছিলাম জাইনের সাথে বিয়ে দেবো জেরিনের, ঠিক তার পরের দিনই তুই এসে জানিয়েছিস। তো মনের বিরুদ্ধে গিয়ে তোর কথায় রাজি হয়েছিলাম, কিন্তু আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। যাই হোক, তুই এখন আসতে পারিস, মেয়ের বিয়ের দাওয়াত পেয়ে যাবি সময় মতো। আঙ্কেলের কথা শুনে তার বন্ধু ভাঙা মন নিয়ে বিষণ্ণ চেহারায় বাড়ি ত্যাগ করলেন। জেরিনের আম্মুর বুকে লজ্জায় মাথা লোকালো। আমি হাঁ করে দাঁড়িয়েছি। জেরিনকে ডেকে বললাম, আঙ্কেল। মামুনি, আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম তা তোমাকে না জানিয়েই, সেই জন্য সরি। জাইনকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই তো? আম্মু, আমি জাইনকে খুব ভালোবাসি, তুমি বাপিকে বলে দাও না। জেরিনের আম্মু বলল, আলহামদুলিল্লাহ, তোমার মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আর বাধা কিসের? আঙ্কেল এবার আমাকে ডেকে বললেন, বাবা জাইন, আমি জানি তুমি এমন ছেলে নও যে আমাদের কথার বাইরে যাবে, তাই বলছিলাম কে কি বললো সেসব কখনো কানে নিও না। আমার মেয়ে যদি তোমাকে পেয়ে খুশি থাকে, তবে আমি ওর বাবা হয়েও ওর সুখটাকে বেশি প্রাধান্য দিব। কারণ সংসার করবে তোমরা দুজন, সারা জীবন যার সাথে থাকতে হবে, সে যদি মনের মতো না হয়, তবে সারা জীবন চোখের পানিতে ভাসতে হবে। টাকার পিছে দৌড়ে সারা জীবন পার করলে মনের সুখটাকে কেউ কিনতে পারবে না। আর আমি আমার মেয়ের সুখের জন্য যদি কিছু করতেই না পারি, তবে কি লাভ? এত টাকা পয়সা, ব্যাংক, ব্যবসা বাড়িয়ে আমার মেয়ের জামাই হিসেবে আমার যা কিছু আছে সেসব আজ থেকে তোমার। আমার ব্যবসা বাণিজ্য যাবতীয় সবকিছু তুমি নিজের মতো করে দেখাশোনা করবে। আজ থেকে তুমি এতিম নও, তুমি আর 10 জনের মতো একজন। আমি শুধু আমার মেয়েকে হাসি মুখে দেখতে চাই। আঙ্কেল, আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো। আপনার টাকা পয়সা, জমি জমা, ব্যবসা এসবের কোনো কিছু আমার দরকার নাই। আমি শুধু জেরিনকে চাই, ওকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই, যেখানে শুধু ভালোবাসা থাকবে। আমাদের পড়াশোনা শেষ হলে আপনার অফিসে ছোট একটা চাকরি দিলেও আমার কোনো আফসোস থাকবে না। আমি নিজে থেকে কিছু করতে চাই। আপনার কষ্টের টাকা আমি সহজে খরচ করতে চাই না। কখনো খুব দরকার পড়লে তখন সাপোর্ট দিন। কেউ যাতে বলতে না পারে আপনি আপনার জামাইকে কিছু না দিলে আমি কখনো উঠতে পারতাম না। তাই আমি এবং আপনি কেউ যাতে সমাজে কারো কাছে ছোট না হই, আমাকে শুধু কিছু বছর সময় দিন। আমার বোনও আপনাদের মতো পরিবারের একজন হয়ে বড় হবে। ওর জন্য ওর ভাই হিসেবে কিছু করা দরকার। আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি জানি বাবা, তুমি এমনটাই বলবে, আর এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি একমাত্র পারফেক্ট আমার মেয়ের জন্য। কিন্তু যত জলদি সম্ভব তোমাদের বিয়েটা করিয়ে দেব, তাতে অনেক সমস্যা থেকে নিস্তার পাবো। আমি আর কোনো ঝামেলা চাই না। আপনি যেটা ভালো মনে করেন আঙ্কেল। জেরিনের আম্মুর আঁচলের নিচ থেকে আমার দিকে তাকিয়ে চোখ মেরে আবার মুখ লোকালো। এরপর আমি ওখান থেকে চলে গেলাম। জেরিনোর আম্মুকে বলল, তোমরা আমাকে একবার বললেও না। সারপ্রাইজেও ভাবছিলাম, কিন্তু আবার চিন্তাও হচ্ছিল তুমি আবার ওকে পছন্দ করো কিনা। আম্মু একটা ছেলেকে ওর নিজ জায়গা থেকে আমার বাসায় এনে সকল সুবিধার মধ্যে রেখেছি। কেন এটাও কি বুঝলে না? কাউকে ভালো না বাসলে কেউ কারোর জন্য এসব করে? কিন্তু তোমরা যখন ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, এটা শুনে ভেবেছিলাম বিয়ের দিন জাইনের সাথে পালিয়ে যাব, তবুও ওকে বিয়ে করব না। আসলে মামনি,
প্রত্যেকটা বাবারই উচিত বিয়ের সময় তার মেয়ের মতামতকে প্রাধান্য দেওয়া, নাইলে মেয়ের জন্য সুখ কিনতে গিয়ে টাকায় মোড়ানো কষ্টকে কিনতে হয়। কিন্তু কিছু সময় পরিস্থিতি অনুকূল থাকে না, সেটাও মানি। আবার হুট করে কাউকে ধরে এনে বললে তার সাথে বিয়ে দেওয়া যায় না। এজন্য সবার উচিত অন্তত একটা ভালো মনের ছেলেকে পছন্দ করা। তার টাকা পয়সা না থাকুক, কিন্তু একটা দামি মন থাকবে। ঠিক বলেছ বাবা, আমি জায়ানকে এজন্যই খুব পছন্দ করি। ওর মনটা খুব দামি, আর যেখানে শুধু আমার জন্য ভালোবাসা আছে। 2 দিন পর তোমাদের বিয়ে। এখন অনুষ্ঠান করব না, পরীক্ষা শেষ হলে তারপর করব। লাভ ইউ বাপি। আমার পাগলি মেয়েটা। জেরিন নাচতে নাচতে রুমে গিয়ে খুশিতে নাচতে শুরু করলো। আসলে যখন কেউ তার ভালোবাসার মানুষকে আর তার পরিবার তাকে মেনে নেয়, বিশ্বাস করো তখন ওই খুশির অনুভূতিটা কাউকে বলে বা লিখে বোঝানো যায় না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তখন তারা। ঠিক জেরিনও সেই খুশিতে নাচছে। অবশেষে ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে জেরিন। 2 দিন পর বিয়ে পড়ানো হবে মাত্র হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজনের সামনে রেখে কাজী এসে অপেক্ষা করছে। জেরিনকে ওর আম্মু খালা ওর কাজিনরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু জেরিন তো এমনিতে পরীর মতো সুন্দরী, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন ছিল না। তবুও মেয়েদের একটা স্বপ্ন থাকে, বিয়ের দিন সবচেয়ে বেশি সাজবে, একদম মনের মতো করে। ঠিক সেভাবে ওকে সাজানো হয়েছে। জেরিন আমার জন্য নিজে পছন্দ করে একটা শেরওয়ানি কিনে এনেছে, আর ফাতেমার জন্য দামি একটা ফ্রক। জেরিন ফাতেমাকে কোলের ভিতর নিয়ে বসে আছে। ফাতেমাকেও সাজিয়ে দিয়েছে। এত এত সাজুগুজু করে ফাতেমা কাঠের পুতুলের মতো বসে আছে, যাতে সাজুগুজু নষ্ট না হয়। বিয়ে পড়ানো শুরু করবে এমন সময় আঙ্কেলের বন্ধু আর ছেলে এসে হাজির। তারা কি করে খবর পেল? নিশ্চয়ই কোনো পরিচিত মানুষের মাধ্যমে জেনেই বিয়ে আটকাতে এসেছে। বন্ধু, আমার ছেলের জীবনে তোর হাতে। তোর মেয়ের বিয়ে যদি আমার ছেলের সাথে না দিস, তাহলে ও এখনই সবার সামনে বিষ খাবে। আর ছেলের কাছে আমি ছোট হয়ে আমিও বিষ খেয়ে বাপ ছেলে একসাথে মরবো। পাগল হয়ে গেছিস তোরা? জোর করে কেন এসব করছিস? ছেলেটা সরাসরি জেরিনের সামনে এসে পকেট থেকে একটা বিষের বোতল বের করে বলল, জেরিন, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার না হলে আমি এখনই নিজেকে শেষ করে দিব। বলো কি চাও? হঠাৎ করে এমন ঘটনায় বাসা ভর্তি সবার গুঞ্জন শুরু হয়ে গেছে। জোর করে বিয়ে করা বোধহয় একেই বলে, আর কারো কপাল পড়া কাকে বলে সেটা নিজে শেরওয়ানি আর পাগড়ির দিকে তাকিয়ে বুঝতেছি। সবাই ঠিকই ছিল, আর এখন আবার এই ঝামেলা। এতদিন যা কিছু কারণ দেখিয়ে পার হয়েছে সবাই, কিন্তু এখন একমাত্র আল্লাহই পারে জেরিন আর আমার বিয়েতে কোনো বাধা না রাখতে। আল্লাহ আমাকে পথ দেখাও। আঙ্কেল আন্টির বাকিরা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সবাই ব্যর্থ। ঠিক তখন জেরিন উঠে দাঁড়ালো, তারপর ছেলেকে বলল, কি বললেন আপনি? বিয়ে না করলে নিজেকে শেষ করে দেবেন? কাকে বিয়ে করতে যাচ্ছেন? আমাকে? আচ্ছা, বিয়ের পর যদি শোনেন আপনার বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িত, তখন মানতে পারবেন? বা আমি কারোর সাথে রাত কাটিয়েছি, এটা জেনেও বিয়ে করবেন? জেরিনের এমন কথায় সবার চোখ যেন ছিটকে বাহিরে বের হয়ে যাবে। জেরিন যেমন কিছু বলতে পারে তা সবার কাছে অবাক করার মতোই। ছেলে আর ছেলের বাবা হা হয়ে তাকিয়ে আছে। ছেলে বলল, কি বলছো এসব? তুমি তো এমন মেয়ে নও যে এসব করবে। আমি তোমাকে কখনো অমর্যাদা করব না জেরিন, খুব ভালোবাসবো, কোনো কিছুর অভাব রাখবো না। আমি ওসব শুনতে চাইনি। যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দেন। না, আমি কখনোই সেটা মানতে পারবো না। তুমি শুধু আমার হয়ে থাকবে জেরিন। যে ছেলেকে আমি ভালোবাসি সে আমারই বাসায় থাকে, তো তার সাথে কি কি হতে পারে এতটুকু বোঝেন না? জাইনের সাথে আমি কয়েক রাত থেকেছি, এমনকি ওর সাথে শারীরিক সম্পর্কও করেছি, কারণ আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আপনি এসব জেনেও যদি আমাকে বিয়ে করতে চান করতে পারেন, তবে জেনে রাখুন আপনি আমার নামমাত্র স্বামী হবেন আর বিছানায় থাকবে জাইন। এসব কথা বাইরে জানাজানি হলে মান সম্মান হারাবেন আপনারা। এখন বলেন কি করবেন? বিয়ে করবেন? আর জোর করে বিয়ে করতে চাইলে বিষ আমিও খেতে পারি, সেটাও মনে রাখবেন। জেরিনের মুখে এসব কথা শুনে সবার মাথা ঘুরছে। কথাগুলো একটু অন্যরকম হলেও এখনকার সিচুয়েশনে এটাই পারফেক্ট। হয়তো এই কথাগুলো অন্য সময় বলে নিজেদের মধ্যে ঝামেলা হতো, কিন্তু এই একটা কথার জন্য 2টো জীবন বেঁচে যাবে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি কি এমন কিছু হয়েছে তোমাদের মাঝে? কিছু হোক বা না হোক, পরেরটা শোনেননি? বিয়ে হলেও ওর বিছানায় আমিই থাকবো। তবুও বিয়ে করতে চান? ছেলের চোখে পানি এসে গেছে। তারপর বলল, আমি চাই যে আমার স্ত্রী হবে সে শুধু আমারই থাকবে, অন্য কারোর সাথে ভাবতেও পারবো না। তোমাদের ভালোবাসা সার্থক, সুখী হও তোমরা। জেরিনকে বলল, শুধু এই কথার জন্য জোর করলাম না, সুখে থেকো তোমরা। ছেলে আর তার বাবা মাথা নিচু করে চলে গেল।
আঙ্কেল আন্টি একজন আরেকজনকে দেখছে অবাক চোখে। তারপর কাজে বিয়ে পড়ানো শুরু করলো। সব ঠিকঠাক মতো হয়ে গেল। জেরিনের আম্মু জেরিনকে পাশের রুমে নিয়ে জিজ্ঞেস করলো, মামনি, সত্যি কি তুমি এমন কিছু করেছো? আরে না, ওটা তো ওদেরকে বোঝানোর জন্য বলেছি। তুমি কি জানো না তোমার মেয়ে কেমন? সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম, মান সম্মান বুঝি চলেই গিয়েছিল। উফ, এখন আর এসব নিয়ে ভেবো না তো। মামনি, তুমি রুমে যাও, আমি জাইনকে বলে পাঠিয়ে দিচ্ছি। একটু জলদি করো আম্মু। যা শয়তান। আজ আর রাগ করো না আম্মু, মেয়ের বিয়ে হয়ে গেছে। বুঝেছি। আমার স্টুডেন্টরা বলল, ভাইয়া, না না না, তুকু তুকু, দুলা ভাই, কংগ্রেচুলেশন। আজ থেকে কিন্তু দুলা ভাই বলেই ডাকবো। আর হ্যাঁ, আপুকে কষ্ট দিলে কিন্তু খবর আছে। আপনার বিয়ের খুশিতে আগামী 2 দিন আমাদের ছুটি। আচ্ছা ঠিক আছে। এখন যান, আপু আপনার জন্য ওয়েট করে আছে। আচ্ছা আসছি আমি শালিকা। অবশেষে বাসঘর প্রবেশ করলাম। জীবনের নতুন অধ্যায় শুরু। জেরিন ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর পাশে বসে ওর ঘোমটা সরিয়ে বললাম, আর লজ্জা পেয়ে লজ্জাবতী সাজতে হবে না ম্যাডাম। সবার সামনে যা যা বললে তাতে আমি মাটিতে তলিয়ে যাচ্ছিলাম। ওই কথাগুলো না বললে বিয়ে আটকাতে পারতে তুমি। ভাগ্যিস সেদিন। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আজ থেকে আমি তোমার, তুমি আমার, আর কোনো বাধা নেই আমাদের মাঝে। পরিবারের দোয়া ছাড়া কেউ কখনো সুখী হতে পারে না। আমরা পালিয়ে বিয়ে করলে হয়তো বাবা মা কষ্ট পেত, তাই এখন সবার দোয়ায় আমাদের জীবন যেন সুখের হয়, সেটাই চাই। চলো। আমি জেরিনকে নিয়ে ছাদে চলে গেলাম। আমার রুম থেকে মায়ের ছবিটাও নিলাম। তারপর ছবিটাকে সামনে ধরে বললাম, ও মা, মা গো, দেখো তোমার জাইনাজ বিয়ে করেছে মা। তোমার ফুটফুটে সুন্দর একটা বৌমা হয়েছে। আজ তুমি থাকলে তোমাকে সালাম করতাম দুজন। ও মা, আমাদের জন্য দোয়া করবে না? কথাগুলো বলতে বলতে চোখে পানি এসে গেছে আমার। জেরিন পানি মুছে দিয়ে বলল, মন খারাপ করো না, আম্মু আমাদের ওপর থেকে দেখছে আর মন ভরে দোয়া করছে। আকাশে তাকিয়ে মায়ের চেহারাটা দেখার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছি। হয়তো মা দূর থেকে দেখছে তার ছেলে আর বউকে। দূরের একটা তারার ঝলকানিতে মনটা খুশিতে ভরে গেল। হয়তো মা কোনো ইশারা দিল। অবুজ মনটা সান্ত্বনা পেল আমার। জেরিন বলল, শোনো না, ফাতেমা যতদিন সাবালিকা না হবে ততদিন আমরা বেবি নেব না, কেমন? ও বড় হোক তারপর নেব। জেরিনকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলাম। বললাম, সত্যি আমি খুব ভাগ্যবান তোমাকে পেয়ে। কিন্তু এত সহজে তো তোমাকে মাফ করব না বড় মশাই। বলো কি চাও? রিক্সাওয়ালার প্রেমে পড়েছি, তাকে বিয়েও করলাম, তাই কাল আমাকে সারা শহর ঘোরাবে তোমার রিক্সায় উঠিয়ে। আমি বউয়ের সাথে থাকবো আর তুমি সেই আগের বেশে। আচ্ছা ঠিক আছে, ঘোরাবো তোমাকে। তাহলে রিক্সাওয়ালার প্রেমটা সার্থক হয়েছে, তাই না? 100-তে 100। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ।